হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ এর একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবার সাথে আছি এবং দেখতে পাচ্ছি জুবাইদা আক্তার, স্বীকৃতি, রিপা, নন্দিনী, তুহিন, আলী, আ আ আল আমিন এবং আরো অনেকে মোসাম্মদ সাবরিনা, শ্রাবন্তী হালদার, খুরশিদা, আ সুলতানা, নিষ্কৃতি, ফারহানা, নীলিমা, সাদিদা তানজুর, মিমি, জুবাইদা, শ্রেয়াস মোস্তফা সবাই জয়েন করছেন। সবাইকে আরো একবার একসাথে আসসালামু আলাইকুম জানিয়ে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা থার্মোডিনামিক্সের লেকচার নাম্বার 7 পড়তে যাচ্ছি এবং আজকের ক্লাসে আমরা মূলত হচ্ছে আমরা লাস্ট ক্লাসের শেষের দিকে প্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। সো এইটার উপর বেস করে আমরা সামনের দিকে আগাবো এবং আমাদের আজকের ক্লাসের টপিকগুলো হচ্ছে তাপ ইঞ্জিন এর কর্মদক্ষতা, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা, রেফ্রিজারেটর, এনট্রপি এবং এর সাথে কিছু ম্যাথ হচ্ছে আমরা সলভ করব। ঠিক আছে? হ্যাঁ, আমিও আজকের ক্লাসের জন্য বেসিক্যালি গতকাল থেকে ওয়েট করে আছি। গতকালকে দুপুর বিকালে একটা ক্লাস ছিল আমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের। তারপর থেকেই আমি মোটামুটি এই ক্লাসে কি পড়াবো, স্লাইড কি হবে, কিছু সিমুলেশন দেখাবো আজকে, মজার কিছু জিনিসপত্র দেখাবো। বাট সবার আগে এইটুকু কথাবার্তা একটু বলে ফেলি, সেইটা হচ্ছে আমাদের যতগুলো বাস্তব তাপ ইঞ্জিন আছে, যতগুলো কি আছে, যতগুলো বাস্তব তাপ ইঞ্জিন রয়েছে, এই বাস্তব তাপ ইঞ্জিনগুলা কি, বাস্তব তাপ ইঞ্জিনগুলা হচ্ছে সবগুলা অপ্রত্যাগামী প্রক্রিয়া। সবগুলা হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় ঘটে থাকে। বাস্তব তাপ ইঞ্জিনের ক্ষেত্রে এগুলো হচ্ছে সবগুলো অপ্রত্যাগামী প্রক্রিয়া। আর কার্নো ইঞ্জিন বেসিক্যালি এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ইঞ্জিন। বাস্তবে আসলে কার্নো ইঞ্জিন নামে কোনো ইঞ্জিন নাই। ব্রো, টেম্পারেচার একটু কমাই দিন। বাস্তবে আসলে কার্নো ইঞ্জিন নামে কোনো ইঞ্জিন নাই। কার্নো ইঞ্জিনটা একটা আইডিয়াল ইঞ্জিনের ধারণা করে নেওয়া হয়েছে, তত্ত্ব ডেভেলপ করা হয়েছে এবং এই তত্ত্বের উপর বেস করে পরবর্তীতে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন এই সমস্ত জিনিসপত্র তৈরি করা হয়েছে। সো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কার্নো ইঞ্জিনটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়ায় ঘটে এবং কার্নো ইঞ্জিনে প্রত্যাগামী প্রক্রিয়া। আচ্ছা, আরো দুইটা কথা লিখা বাকি আছে, আমি একটু উপরের লাইনটাকে একটু উপরে পাঠায় দিচ্ছি। আমি একটু উপরে যদি পাঠায় দেই এইটুকু জিনিসপত্রকে, তো এইটুকু জিনিসপত্রকে উপরে যদি পাঠায় দেই, বাস্তব তাপ ইঞ্জিনের ক্ষেত্রে ঘটনা কি, বাস্তব তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কিউ বাই টি এই অনুপাতটা সবসময় কনস্ট্যান্ট থাকে না। কিউ বাই টি অনুপাতটা কি থাকে না, কিউ বাই টি অনুপাতটা কনস্ট্যান্ট থাকে না। আর কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যেহেতু থিওরিটিক্যাল ইঞ্জিন, প্রত্যাগামী ইঞ্জিন, তাই এখানে কার্নো সাহেব, বিজ্ঞানী সাদি কার্নো ধরে নিছেন যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এই কিউ বাই টিটা সবসময় কি থাকে, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এই কিউ বাই টিটা সবসময় থাকে হচ্ছে কনস্ট্যান্ট। সো এই হচ্ছে দুইটা বেসিক পার্থক্য, তাপ ইঞ্জিন এবং কার্নো ইঞ্জিন। কার্নো বেসিক্যালি একজন বিজ্ঞানীর নাম। কার্নো শব্দের আলাদা কোনো অর্থ আছে কিনা সেটা আসলে ওনার, বিজ্ঞানী সাদি কার্নো কোন দেশে জন্মাইছিলেন সেটা এটাও তো ভুলে গেছি। জানতাম, এগুলা ভুলে গেছি, সরি। তো ওই ভাষায় কার্নো শব্দের কোনো মিনিং আছে কিনা আমি ঠিক শিওর না, বাট একটু হালকা করে দেখে বলতে হবে যে সাদি কার্নো, ওনার নাম ছিল সাদি কার্নো। সো সাদি কার্নো নামের কোনো মিনিং আছে কিনা ওইটা একটু দেখতে হবে, দাঁড়াও দেখে ফেলি। মোস্ট অফলি কোনো মিনিং নাই, এটা একজনের নাম, কি মিনিং থাকবে? কার্নো সাইকেল, নিকোলাস লিওনার্ড সাদি কার্নো, ফ্রেঞ্চ ফিজিসিস্ট, রিগার্ডেড অ্যাজ ফাদার অফ থার্মোডিনামিক্স, ব্লা 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 ব্লা। না, কার্নো শব্দের সেরকম কোনো মিনিং আছে কিনা জানি না। ঠিক আছে, কাল কলেজে এক্সাম, তারপর আমার ক্লাস করছিস, আলহামদুলিল্লাহ, ক্লাসটা বৃথা যেতে দিব না। হুম, চ্যাট জিপিটিকে মেরেও তেমন কিছু পাই নাই। আর এই মুহূর্তে যদি আমি তোদেরকে পড়ানো বাদ দিয়ে চ্যাট জিপিটি সাথেই গল্প সল্প করতে থাকি তাহলে তো আসলে তোদের লস হয়ে যাবে, তাই না? ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স পড়লাম। তাপ, আহ, শক্তি একটা অংশ কাজ, বাকি অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্সে পড়লাম তাপ শক্তি, তাপ শক্তির একে
পরিবর্তন হয় না, কিন্তু ফার্স্ট থার্মোডাইনামিক্স হলে কাজ ও গতিশক্তিতে। মোহাম্মদ লিমন, তোর শেষের দিকের অংশর কথাগুলা বুঝি নাই। ফার্স্ট লতে আমরা পড়ছিলাম কোনো একটা সিস্টেম যদি তাপশক্তি শোষণ করে বা তাপশক্তি বর্জন করে, তাহলে তার কিছুটা অংশ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করবে, বাকি অংশ কাজ করবে। তো ওইখানে তো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হইলে পজিটিভ, হ্রাস হইলে নেগেটিভ, সিস্টেম নিজে কাজ করলে পজিটিভ, নিজে কাজ না করলে যদি বাইরে থেকে কাজ করা হয় তাইলে হচ্ছে নেগেটিভ। সেকেন্ড ল এর কোনো ম্যাথ নাই, কোটি কোটি ম্যাথ। সেকেন্ড ল এর কোটি কোটি ম্যাথ লুকায় আছে এই কার্নো ইঞ্জিনের ভিতরে, লুকায় আছে হচ্ছে এই রেফ্রিজারেটরের ভিতরে, এবং লুকায় আছে হচ্ছে এই এন্ট্রপির ভিতরে। এই সমস্ত টপিকের ভিতর প্রচুর প্রচুর ম্যাথ আছে। ঠিক আছে, এই সবগুলাই বেসিক্যালি সেকেন্ড ল এর অ্যাপ্লিকেশন। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অ্যাপ্লিকেশন হচ্ছে এই সবগুলা। ঠিক আছে, সো এই জন্য আলাদা করে আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কোনো ম্যাথ নাই। ঠিক আছে, বাট এই সবগুলো হচ্ছে ভালো ম্যাথের জায়গা আর কি। ঠিক আছে আলামিন, একটা ভালো রুটিন সাজেশন তোমাকে আসলে দেওয়া কঠিন। সবচাইতে ভালো রুটিন হইতে পারে চ্যাপ্টার ধরে ধরে পড়া, চ্যাপ্টার পড়ে পড়ে শেষ করা। চ্যাপ্টার ধরে ধরে পড়বা। এই চ্যাপ্টার আমি পড়া শুরু করছি, এটা আমি আগামী 7 দিন বা 10 দিনের মধ্যে শেষ করব, কারণ স্বাভাবিক ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়তে থাকলে প্যারালালি কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিও কিছু কিছু পড়তে হবে। সো ওইভাবে 7 দিন, 10 দিন, 15 দিনে ধরে ধরে হচ্ছে এক একটা চ্যাপ্টার টার্গেট করে ওইভাবে পড়েন ইনশাল্লাহ। আপনি চ্যাপ্টার ধরে ধরে পড়েন, এর চাইতে ভালো রুটিন আর কিছু হইতে পারে না। কারণ আমি জানি না আপনার কলেজ কোন সময় হয়, আপনার কোচিং কোন সময় থাকে। এমামুল ইসলাম, এত ইমোজি দেওয়ার দরকার নাই। লাভ ইউ ব্রো, লাভ ইউ। আচ্ছা, নিউ জয়েন করছেন জিম আহমেদ। আচ্ছা কানিজ, আয় হায় কানিজ, এরকম বলতেছেন কেন? আমি কি কমেন্ট করলেই বকা দেই নাকি সবসময়? ছি কানিজ, আপনি আমাকে এত খারাপ ফিল করাচ্ছেন যে এত খারাপ এই লোকটা। হ্যাঁ, এর ক্লাসে কমেন্ট করা যায় না, এর ক্লাসে কোনো প্রশ্ন করা যায় না, খালি বকাঝকা করে। এরকম না তো ব্রো, এরকম না। এই কোয়ার্টারের ক্লাস ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। জানুয়ারি মাস থেকে আমাদের কোয়ার্টার 3 ইনশাল্লাহ শুরু হবে। আমাদের কোয়ার্টার 3 এর প্রিপারেশনও অলমোস্ট ডান। আমরা সেই কোয়ার্টারে মোরললেস 4টা বা 5টা চ্যাপ্টার ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে, হ্যাঁ 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 চিত্র, আমি তো থ্যাংক ইউ পাইছি, লাভ ইউ বাচ্চা। ঠিক আছে, ওকে, চলেন আমরা শুরু করি। সো আমরা ফার্স্ট অফ অল তাপীয় ইঞ্জিন পড়তেছি, এবং মনে রাখি বাস্তব তাপ ইঞ্জিন আর কার্নো ইঞ্জিনটা হচ্ছে এক ধরনের কাল্পনিক ইঞ্জিন। কার্নো ইঞ্জিনটা হচ্ছে এক ধরনের কাল্পনিক ইঞ্জিন। ঠিক আছে, সো তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কি বলা হয়েছে? তাপ ইঞ্জিনের ক্ষেত্রে বলা হয়েছে যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বলা হয় হচ্ছে তাপ ইঞ্জিন। তাপ শক্তিকে কোথায় রূপান্তর করে? তাপ শক্তিকে রূপান্তর করে হচ্ছে যান্ত্রিক শক্তিতে। সো আমি ধরে নিলাম এই জায়গায় কি আছে, এই জায়গায় আমার একটা তাপ উৎস আছে, নাম লিখে দেওয়া আছে রিজার্ভার। উৎসের তাপমাত্রা কত? উৎসের তাপমাত্রা হচ্ছে T1। এখান থেকে Q1 পরিমাণ তাপ শক্তি ইঞ্জিনটা হচ্ছে শোষণ করছে। এই Q1 পরিমাণ তাপ শক্তি ইঞ্জিনটা কি করছে? এটা হচ্ছে ওর শোষিত তাপ শক্তি। এটা হচ্ছে ওর শোষিত তাপ শক্তি। ঠিক আছে, আচ্ছা, কিছু পরিমাণ তাপ শক্তি বর্জন করে দিছে, হিট রিজেক্টেড। হিট রিজেক্টেড এর পরিমাণ কত? হিট রিজেক্টেড এর পরিমাণ হচ্ছে Q2। কোথায় বর্জন করছে? বর্জন করছে হচ্ছে একটা তাপ গ্রাহকে। এটা হচ্ছে তাপ গ্রাহক। ঠিক আছে, গ্রাহকের তাপমাত্রা কত? গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। তাইলে এইখান থেকে যে ওয়ার্ক ডানটা হইছে, বেসিক্যালি ওয়ার্ক ডানের সূত্রটা এইখানে লেখাটা আসলে হয় নাই। ওয়ার্ক ডানের সূত্রটা একটু ওই জায়গায় লিখলে ভালো হইতো। সো আমি ওয়ার্ক ডানটাকে যদি একটু সরায় দেওয়ার মতো একটু দুষ্টুমি করি, দাঁড়াও 1 সেকেন্ড। ফিল কালার, ফিল কালার দেখি গেছে না? একদম 100 তাহলে ওয়ার্ক ডান সমান কি? ওয়ার্ক ডান সমান হচ্ছে, খেয়াল করো কতটুকু তাপ শক্তি শোষণ করছিল। তাপ শক্তি শোষণ করছিল হচ্ছে Q1। আর বর্জিত তাপ শক্তির পরিমাণ কত? বর্জিত তাপ শক্তির পরিমাণ হচ্ছে Q2। বর্জিত তাপ শক্তির পরিমাণ কত? বর্জিত তাপ শক্তির পরিমাণ হচ্ছে Q2। তাইলে ওয়ার্ক ডান সমান কি আসবে? ওয়ার্ক ডান সমান আসবে Q1 মাইনাস Q2। এইটুকু পর্যন্ত বুঝতে পারি? এইটুকু পর্যন্ত বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, তোমার কমেন্ট দেখা যায়, আব্দুল্লাহ, জুথি, তফসিরুল, রিফাত, লুনা এবং বাকি যারা যারা আছে। আমরা তো পড়াশোনার ভিতরে ঢুকে গেছি, তাই না? সো একটু টপিকের দিকে মনোযোগ দিই। সো কি বললাম? যে এই যে তাপ ইঞ্জিনটা আছে, এই তাপ ইঞ্জিনটা কি করছে?
উৎস থেকে Q1 পরিমাণ তাপ শক্তি ও শোষণ করছে। এরপরে এই যে তাপ ইঞ্জিনটা আছে, এই তাপ ইঞ্জিনটা কিছুটা কাজ করছে এবং Q2 পরিমাণ তাপ শক্তি বর্জন করছে। শোষণ করছিল কতটুকু? Q1, বর্জন করছে কতটুকু? Q2। তাইলে কৃত কাজের পরিমাণ কত? কৃত কাজের পরিমাণ হচ্ছে Q1 মাইনাস Q2। তাহলে এই জায়গা থেকে আমি যদি এই যে তাপ ইঞ্জিনটা আছে, এই তাপ ইঞ্জিনের কর্মদক্ষতার ভ্যালু আমি যদি বাইর করতে চাই, সো কর্মদক্ষতা সমান এরকম একটা কথা আমি বলতে পারি যে কর্মদক্ষতা সমান হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100%, বা এইখান থেকে বলতে পারি হচ্ছে কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু আউটপুট মানে কি? কৃত কাজ। ইনপুট মানে কি? শোষিত তাপ শক্তি ইনটু হচ্ছে 100%, বা এইখান থেকে ডব্লিউ সমান কি লিখা যায়? ডব্লিউ সমান লিখা যায় হচ্ছে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই হচ্ছে Q1 ইনটু 100%, বা এইখান থেকে লিখা যায় হচ্ছে Q1 by Q1 minus Q2 by Q1 into 100%, and last but not the least আমরা লিখতে পারবো কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু হচ্ছে 1 minus Q2 divided by Q1, 1 minus Q2 divided by Q1 into 100%. So এইটা কি? এইটা হচ্ছে আমাদের বাস্তব তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। এটা হচ্ছে আমাদের বাস্তব তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। সো এই সূত্রটা যেভাবে দেখলাম এইভাবেই মনে রাখেন, কিন্তু আমি এটার একটা সাইড বিজনেসের কথা একটু বলে দিতে চাই, যে একটা ভিন্ন চেহারা আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই, যেই চেহারাটা মনে রাখলে পরবর্তীতে আমরা যখন রেফ্রিজারেশন পড়বো তখন আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। সো ইটা সমান সমান কি? ইটা সমান হচ্ছে 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%, 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%। এইটা হচ্ছে বাস্তব তাপ ইঞ্জিনের ক্ষমতা। ভাইয়া, আউটপুট ইনপুট Q1 কেন হবে? ইনপুট মানে কি? ইনপুট মানে হচ্ছে এই ইঞ্জিনটা কতটুকু শক্তি শোষণ করছে, এই ইঞ্জিনটা কতটুকু শক্তি শোষণ করছে, এইটা হচ্ছে ওর ইনপুট। তাইলে ইনপুটের পরিমাণ কত? ইনপুটের পরিমাণ Q1 না, কারণ এই তাপ শক্তিটা শোষিত হইছে। সো এই শক্তিটাকে আমি কি বলতে পারবো? এই শক্তিটাকে আমি বলতে পারবো হচ্ছে ইনপুট। আর এই যে কাজ করছে, এই কাজটাকে আমি বলতে পারবো কি? কাজটাকে আমি বলতে পারবো হচ্ছে আউটপুট। ঠিক আছে? এখন খেয়াল করো, অনেকেরই কনফিউশন হচ্ছে, অনেকেই বুঝতেছো না যে কেন কোনটা কি লিখছি। সো এইটার জন্য আমি তোমাদেরকে খুব সিম্পল সুন্দর একটা বাংলা সূত্র দিয়ে দিব। ঠিক আছে? বাংলায় মনে রাখবেন, যে এত কোনো ঝামেলাই করার দরকার নাই। আপনি কর্মদক্ষতা সমান কি মনে রাখবেন? আসেন এই সেকেন্ড ফেজটা আমরা দেখি। সো কর্মদক্ষতা এইটা যদি দেখো তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কর্মদক্ষতা ইটা সমান সমান আমি লিখব যা আমি চাই ডিভাইডেড বাই যা আমি দেই, ডিভাইডেড বাই যা আমি দেই ইন্টু 100%। এই হচ্ছে কর্মদক্ষতার আরেকটা বেসিক চেহারা। এই চেহারাটা মনে রাখেন, জীবন অনেক সুন্দর হবে, রেফ্রিজারেশন পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই সূত্রটা দেখেন, যা আপনি চান, আপনি একটা ইঞ্জিন কিনে আনছেন, ঠিক আছে? এই যে ইঞ্জিনটা কিনে আনছেন, এই ইঞ্জিনটা থেকে আপনি কি চান আসলে? এই ইঞ্জিনটা থেকে 100% হচ্ছে শতকরা পরিমাণ বুঝানোর জন্য। কর্মদক্ষতাকে আমরা সবসময় শতকরা আকারে প্রকাশ করি। সো এখানে যেটা বুঝাচ্ছি এটা একটু বুঝেন। যা আমি চাই, সো আমি আসলে এই ইঞ্জিনটার কাছ থেকে কি চাই? এই ইঞ্জিনটার কাছ থেকে আমি ডেফিনেটলি কাজ চাই। ইঞ্জিন তাপ শক্তি শোষণ করছে, ইঞ্জিন তাপ শক্তি বর্জন করছে, কিন্তু আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে কাজ, কৃত কাজ। তাহলে ইঞ্জিনটার কাছে আমি কি চাই? ইঞ্জিনটার কাছে আমি চাই
বা ইটা ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ। ইঞ্জিনের কাছে আমি চাই হচ্ছে কৃত কাজ, ইঞ্জিনের কাছে আমি কৃত কাজ চাই, আর ডিভাইডেড বাই যা আমি দেই। এখন একটা ইঞ্জিনকে তোমার কোনো না কোনো ভাবে ফিড করা লাগবে, ওকে পেট্রোল দেওয়া লাগবে, ডিজেল দেওয়া লাগবে, গ্যাস দেওয়া লাগবে, কয়লা দেওয়া লাগবে, বা আপনার নিউক্লিয়ার এনার্জি দেওয়া লাগবে, কিছু একটা এনার্জি দেওয়া লাগবে। সো যা দেওয়া লাগবে সেইটা আসলে কি? আপনি যা দিচ্ছেন, আপনি যা দিচ্ছেন সেই জিনিসটা কে শোষণ করতেছে? সেই জিনিসটা শোষণ করতেছে হচ্ছে ইঞ্জিন। আপনি যেটা দিচ্ছেন সেইটা ইঞ্জিন শোষণ করতেছে। সো আপনি আসলে কি দিচ্ছেন? আপনি আসলে দিচ্ছেন Q1 ইনটু 100%। সো এইখানে যেই চেহারাটা পাইছি যে ইটা সমান ডব্লিউ ডিভাইডেড বাই Q1 ইনটু 100%, আর এই যে এখানে দেখেন ইটা সমান ডব্লিউ ডিভাইডেড বাই Q1 ইনটু 100%, এই দুইটা চেহারা অ্যাজ ইট ইজ সেম। তাহলে বাস্তব তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা সমান হবে 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। আচ্ছা মাহফুজুর রহমান, কি বুঝেন নাই ভাইয়া? তাপমাত্রা দেওয়া যায় না হোসেন, তাপমাত্রা দেওয়া যায় না। তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর জাস্ট অবস্থাটা কি সেইটা বুঝায়, তাপমাত্রা দেওয়ার কোনো সম্ভাবনা নাই, বা তাপমাত্রা কখনো দেওয়া যায় না। তাপমাত্রা এটা বস্তুর ধর্ম হোসেন, তাপমাত্রা বস্তুর ধর্ম, তাপমাত্রা দেওয়া যায় না বস। এইটা 1 মাইনাস T2/T1 লেখা যায় না কেন? T2/T1 আমি লিখছি এক জায়গায়ও, এক জায়গায়ও আমি লিখছি T2/T1, এক জায়গায়ও T2/T1 লেখা যাবে না। কারণ আমরা যেই তাপ ইঞ্জিন দেখতেছি এই সবগুলা তাপ ইঞ্জিন হচ্ছে বাস্তব তাপ ইঞ্জিন। এই সবগুলা তাপ ইঞ্জিন কি? বাস্তব তাপ ইঞ্জিন। এবং বাস্তব তাপ ইঞ্জিনের Q/T এই অনুপাতটা ধ্রুব থাকে না। বাস্তব তাপ ইঞ্জিনের ক্ষেত্রে Q/T এই অনুপাতটা হচ্ছে ধ্রুব থাকে না। সো এই যে Q/T অনুপাতটা ধ্রুব থাকে না, এই জন্য T2/T1 লেখা যাবে না। T2/T1 লেখা যাবে না, অবশ্যই আমরা Q2/Q1 লিখব। T2/T1 আসবে হচ্ছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে, T2/T1 আসবে হচ্ছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। রাইট সাইডের টার্মটা আর একটু বুঝান। রাইট সাইডের টার্মটা খুব সহজ। এখানে আমি লিখছি কর্মদক্ষতা সমান কি? কর্মদক্ষতা সমান হচ্ছে যা আমি চাই ডিভাইডেড বাই যা আমি দেই। তো এই যে ইঞ্জিনটা আপনি কিনছেন, এই ইঞ্জিনের কাছ থেকে আপনি কি চান? এই ইঞ্জিনের কাছ থেকে আপনি কি চান? ইঞ্জিনের কাছ থেকে আপনি চান হচ্ছে কাজ। ইঞ্জিনটা কি করবে? ইঞ্জিনটা হচ্ছে কাজ করবে। সো এই যে কাজ করবে, কাজ করানোর জন্য আপনার ইঞ্জিনটাকে কিছু কিছু একটা এনার্জি ফিড করা লাগছে। হয় রাসায়নিক শক্তি, জ্বালানি শক্তি দেওয়া লাগছে, বা বৈদ্যুতিক শক্তি দেওয়া লাগছে, বা নবায়নযোগ্য শক্তি দেওয়া লাগছে। সামহোয়াট এক ধরনের শক্তি প্রোভাইড করতে হইছে। সো এই যে শক্তিটা প্রোভাইড করছেন সেইটা আপনি দিচ্ছেন। তো আপনি আসলে কি দিচ্ছেন? দিচ্ছেন আপনি আসলে এই যে শোষিত তাপ শক্তি আপনি ইঞ্জিনকে দিচ্ছেন, এবং ইঞ্জিন সেটা শোষণ করতেছে। এই যে শোষিত তাপ শক্তি, এটা শোষণ করতেছে কে? এটা শোষণ করতেছে হচ্ছে ইঞ্জিন, এটা শোষণ করতেছে হচ্ছে ইঞ্জিন। সুতরাং Q1টা হচ্ছে শোষিত তাপ শক্তি, এইটাই হচ্ছে আমি প্রোভাইড করি, এইটাই হচ্ছে আমি প্রোভাইড করি। সো ডব্লিউ ডিভাইডেড বাই Q1, আর এখান থেকে ওই পুরা জিনিসটা হিসাব করা আছে। সেকেন্ড লতে বলা হলো তাপ শক্তি আর একা একা কোনো পরিবর্তন হয় না। তাপ শক্তির একা একা কোনো পরিবর্তন হয় না, এটা কোথায় বলছে? মানে এটা, এই কথা তো আমি কোনোদিনও বলি নাই। তাপ ইঞ্জিনের দক্ষতা না 100% হতে পারে না, কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারে না। ঠিক আছে, কিসের থাম্বনেইলে কি লেখা ছিল সেসব জানি না। পড়াচ্ছি কার্নো ইঞ্জিন, তাপ ইঞ্জিন, পড়ো এটা। কি লেখা ছিল ওইসব ক্লাস পরে হবে। তুমি কি চাচ্ছ তোমাকে কার্নো ইঞ্জিন, রেফ্রিজারেটর, এন্ট্রপি পড়ানো বাদ দিয়ে তোমাকে এমসিকিউ সলভ করাই? ওকে, আসি সামনে যাই। ইন্টারনেটের ব্যবস্থাও করে দেওয়া লাগবে। তুই শিখা অফিসে চলে আয়, আমার ক্লাসের কোনা দিয়ে বসবি, আমি লিখবো, তুই নোট করে নিবি। আর কি বলবো? ওই যে ইন্টারনেটের নাকি দাম বেশি, ও এখন সেই সব কাহিনী নিয়ে আসছে। আমার কিছু বলার আছে এখানে, কিছু বলার আছে, অদ্ভুত অদ্ভুত। তাইলে ইটা সমান সমান কি? ইটা সমান সমান হচ্ছে Q2/Q1 ইন্টু 100%।
ইটা সমান হচ্ছে Q2 বাই Q1 ইন্টু 100%। ঠিক আছে, যেখানে Q2 মানে কি, Q2 মানে হচ্ছে শোষিত তাপ শক্তি, Q2 মানে হচ্ছে শোষিত তাপ শক্তি, এবং Q1 মানে কি, Q2 মানে হচ্ছে বর্জিত তাপ শক্তি, মাই ব্যাড, ভুল লিখে ফেলছি। Q2 মানে কি, Q2 মানে হচ্ছে বর্জিত তাপ শক্তি, Q2 হচ্ছে বর্জিত তাপ শক্তি। আর Q1টা কি, Q1টা হচ্ছে শোষিত তাপ শক্তি, Q1টা হচ্ছে শোষিত তাপ শক্তি। ঠিক আছে, কর্মদক্ষতা ঠিক আছে। সত্যিই কিন্তু আপনাদের সাথে সরাসরি ক্লাস করব বললে, হ্যাঁ চলে আয়, চলে আয়, চলে আয়, সরাসরি চলে আয়। এমনিতেই তো আমাদের ফার্ম গেটে অফলাইন ব্রাঞ্চ একটা আছে, তোরা অ্যাডমিশনের সময় চলে আসলে অফলাইনে গিয়ে পড়ায় দিব। অ্যাডমিশনের সময় আসতে বলছি, এখনই আসতে বলি নাই। ঠিক আছে, কলেজটা তো পড়ে আসবেন। আচ্ছা, এবারে আমরা চলে যাব হচ্ছে কার্নো ইঞ্জিনের গঠনের ক্ষেত্রে। বেসিক্যালি আমরা তাপ ইঞ্জিনের যেই সূত্রটা দেখে আসছি, ওই সূত্র থেকে আমাদের খুব বেশি ম্যাথ করা লাগে না। এই সূত্র দিয়ে আমাদের খুব বেশি ম্যাথ করা লাগে না, কারণ আমাদের বেশিরভাগ ম্যাথ আসে হচ্ছে কার্নো ইঞ্জিন থেকে। বেশিরভাগ ম্যাথ কোত্থেকে আসে, বেশিরভাগ ম্যাথ আসে হচ্ছে কার্নো ইঞ্জিন থেকে। তো আমরা কার্নো ইঞ্জিনটা নিয়ে একটু ডিটেইলস পড়বো এবং কার্নো চক্র সম্পর্কে জানবো, আরো হাবিজাবি বিভিন্ন কথা জানবো। ঠিক আছে, সো কার্নো ইঞ্জিনে খেয়াল করেন মোটামুটি তিনটা জিনিস আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তাপ উৎস, একটা হচ্ছে সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতরে থাকে হচ্ছে কার্যনির্বাহী বস্তু বা গ্যাস বা ফুয়েল, যেটাকে আমরা বার্ন করে শক্তিটা জেনারেট করতেছি। আর লাস্টে থাকে হচ্ছে তাপ গ্রাহক, লাস্টে থাকে হচ্ছে তাপ গ্রাহক। ঠিক আছে, কারণ কোনো ইঞ্জিনের ক্ষমতাই 100% হয় না। এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্রথম কথা ছিল। Q1 বড়, অবভিয়াসলি Q1 বড়, অবভিয়াসলি Q1, আহারে, অবভিয়াসলি Q1 ইজ গ্রেটার দেন হচ্ছে Q2, Q1 গ্রেটার দেন হচ্ছে Q2। কার ক্ষেত্রে? ইঞ্জিনের ক্ষেত্রে, ইঞ্জিনের দক্ষতার ক্ষেত্রে Q1 গ্রেটার দেন হচ্ছে Q2। ঠিক আছে, কার্নো ইঞ্জিন তোর বাসার ছাদে ব্যবহার হয়। অদ্ভুত, কার্নো ইঞ্জিন নামে কোনো কিছুর অস্তিত্ব নাই। তুই কি ক্লাসে পরে জয়েন করছিস? আমি শুরুতেই বলছি কার্নো ইঞ্জিন নামে কোনো ধরনের কোনো ইঞ্জিন নাই। এটা একটা রিয়েল আইডিয়াল, এটা একটা রিয়েল না, সরি, এটা একটা আইডিয়াল ইঞ্জিনের জাস্ট ডিজাইন করা হয়েছে। জাস্ট কি করা হয়েছে? ডিজাইন করা হয়েছে। আচ্ছা, তো এই যে কার্নো ইঞ্জিনটা আছে, এই কার্নো ইঞ্জিনটা কি হয়? এই কার্নো ইঞ্জিনটা মোট চারটা ধাপে, কি হয়? চারটা ধাপে এই কার্নো ইঞ্জিন কাজ করে। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে হয় বেসিক্যালি সমষ্ণ প্রসারণ। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে হয় হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ কখন হয়? যখন হচ্ছে এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটাকে উৎসের উপর রাখা হয়। সিলিন্ডার কোথায়? সিলিন্ডার হচ্ছে উৎসে, সিলিন্ডার উৎসে, উৎসে যখন থাকবে তখন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হবে। তাপ শক্তি কি করবে? তাপ শক্তি শোষণ করবে। আচ্ছা, এরপরে চলে আসি কোথায়? এরপরে চলে আসি হচ্ছে 2 নাম্বার ধাপে। এগুলা স্টেপ 1 স্টেপ 2 দিয়ে লিখলে আরেকটু ভালো হইতো। সো এইটাকে লিখি হচ্ছে স্টেপ নাম্বার 1। এরপরে চলে আসি হচ্ছে স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 তে কি হয়? তাহলে সমষ্ণ প্রসারণ কখন হবে? এই সিলিন্ডারটাকে নিয়ে আমি কোথায় বসাইছি? এই সবগুলোর জন্য আলাদা আলাদা ছবি আছে, আমরা দেখব। এই সিলিন্ডারটাকে নিয়ে আমি এই তাপ উৎসের মধ্যে বসাইছি। সো উৎসের তাপমাত্রা ফিক্স থাকবে সবসময়, এই তাপমাত্রার কোনো নড়নচড়ন হবে না। সো সমষ্ণ প্রক্রিয়ায় এই গ্যাসটা কি হবে? সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসটা প্রসারিত হবে। তাহলে এই যে স্টেপ নাম্বার 2 আছে, সো স্টেপ নাম্বার 2 তে এই মাঝখানে কি আছে? মাঝখানে বেসিক্যালি অন্তরক পদার্থ আছে। এই যে মাঝখানের জায়গাটা আছে, এই জায়গাটায় কি আছে? এই জায়গাটায় আছে হচ্ছে অন্তরক। ঠিক আছে, অন্তরক। তাপ শক্তি শোষণ, গ্রহণ, বর্জন কোনো কিছু হবে না। সো 2 নাম্বার ধাপে আমরা কি করতেছি? 2 নাম্বার ধাপে হবে হচ্ছে রুদ্ধ তাপীয় প্রসারণ।
2 নাম্বার ধাপে কি হবে? 2 নাম্বার ধাপে হবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। দেখো পরপর দুইটা প্রসারণ। কেন 2 নাম্বার ধাপে? কারণ তখন সিলিন্ডার কই থাকবে? সিলিন্ডার থাকবে হচ্ছে অন্তরকে। সিলিন্ডার থাকবে হচ্ছে অন্তরকের কাছে। খুব ভালো কথা বুঝলাম। স্টেপ নাম্বার 3 তে চলে আসি। স্টেপ নাম্বার 3 তে কি হবে? স্টেপ নাম্বার 3 তে এরপরে এই সিলিন্ডারটাকে নিয়ে রাখা হবে হচ্ছে গ্রাহকের কাছে। অন্তরক মানে হচ্ছে যেইটা তাপশক্তি শোষণও করে না, বর্জনও করে না। তাপশক্তি শোষণ, বর্জন কোনটাই করে না, সেটাকে বলে হচ্ছে অন্তরক পদার্থ। ঠিক আছে? আচ্ছা। সো খেয়াল করি একটু। আহ 3 নাম্বার ধাপে এই সিলিন্ডারটাকে আমরা গ্রাহকের মধ্যে নিয়ে বসাবো। সো গ্রাহকের মধ্যে নিয়ে বসাইলে সিলিন্ডারটার ভিতর থেকে তাপশক্তি কি হবে? বর্জন হবে। সো তাপশক্তি যখন বর্জন হবে এই সিলিন্ডারের আয়তন কি করবে? কমে আসবে। তার মানে সংকোচন হবে। সো 3 নাম্বার ধাপে যেটা হবে, 3 নাম্বার ধাপে হচ্ছে সমষ্ণ সংকোচন। 3 নাম্বার ধাপে হচ্ছে সমষ্ণ সংকোচন, যেখানে সিলিন্ডার কই থাকবে? সিলিন্ডার থাকবে হচ্ছে গ্রাহকে। সিলিন্ডার থাকবে কই? সিলিন্ডার থাকবে হচ্ছে গ্রাহকের মধ্যে সিলিন্ডার থাকবে। তো এটা হচ্ছে 3টা ধাপ। সো 3টা ধাপের পরে 4 নাম্বার ধাপে এই সিস্টেমটাকে বা এই কার্নো ইঞ্জিনটাকে আবার আমরা কি করব? আবার আমরা হচ্ছে ওকে তার প্রাথমিক অবস্থার দিকে নিয়ে যাইতে চাইবো। সো প্রাথমিক অবস্থার দিকে নিয়ে যেতে চাইলে আমরা কি করব? আবারও ওকে আমরা মাঝের এই অন্তরক পদার্থের মধ্যে নিয়ে বসাবো। আবারও ওকে আমরা কি করব? আবারও ওকে আমরা অন্তরক পদার্থের মধ্য নিয়ে বসাবো। সো অন্তরক পদার্থের মধ্যে নিয়ে যদি বসাই, তাহলে স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4 এ কি হবে? স্টেপ নাম্বার 4 এ হবে হচ্ছে রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে সিলিন্ডার কই থাকবে? সিলিন্ডার থাকবে হচ্ছে অন্তরকের মধ্যে। সিলিন্ডার থাকবে হচ্ছে অন্তরকের মধ্যে। ঠিক আছে? সো এই হচ্ছে 4টা ধাপ। কার্নো ইঞ্জিন টোটাল 4টা ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপে হয় সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপে হয় রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয় ধাপে হয় সমষ্ণ সংকোচন, চতুর্থ ধাপে হয় হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। সো এবারে চলেন আমরা এই 4টা প্রক্রিয়াকে একটু ভিজুয়ালাইজ করি, একটু দেখে আসি। একটু দেখে আসতে যাচ্ছি। আমরা একটা সিমুলেশন দেখে আসি যে কিভাবে আসলে এই ইঞ্জিনটা কাজ করে, বা এই যে আয়তনের সংকোচন প্রসারণ বলতেছি এই বিষয়টা কিভাবে ঘটে। ঠিক আছে? আসেন আমরা একটু দেখি। সো আমরা এখানে আমরা 2টা সিমুলেশন দেখব। আহ এর মধ্যে একটা সিমুলেশনের ভিতরে আবার গ্রাফ আছে। ভাইয়া একটু কি লাইটটা একটু কমায় দেওয়া যায়? আইএসও কমাই দিবা না রুমের লাইট কমাই দিবা? তোমার যেটা খুশি, তোমার যেটা খুশি। রুদ্ধ সায়েন্টিস্ট রুদ্ধতাপীয়, হ্যাঁ চলে। আর একটু রুদ্ধতাপীয় আর সব মাথার উপর দিয়ে যাইতেছে না? সাবাস হাবিব, এগুলো মাথার উপর দিয়ে যাওয়ার মতোই টপিক, এগুলো মাথায় ঢুকবে না। রুদ্ধতাপীয় আর সমষ্ণ দুই জিনিস। রুদ্ধতাপীয়তে তাপ শক্তি কনস্ট্যান্ট থাকে, তাপ শক্তি আদান প্রদান হয় না। আর সমষ্ণ প্রক্রিয়াতে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, শক্তির আদান প্রদান হয় কিন্তু তাপমাত্রা ফিক্স থাকে। দুইটাই খুব ইন্টারেস্টিং দুইটা টপিক। ঠিক আছে? আচ্ছা, রুদ্ধতাপীয় সংকোচনের ফলে সিলিন্ডারটি কিভাবে আবার তার আগের জায়গায় চলে আসবে? সিলিন্ডারটা 4 নাম্বার ধাপে আসবে। আসেন আমরা একটু দেখি। সো আমরা ধরে নিলাম যে আমরা এই শুরুর পয়েন্ট থেকে শুরু করতেছি। সো এই শুরুর পয়েন্ট থেকে আমরা যদি শুরু করি, সবাই খেয়াল করবা এইটা হচ্ছে হিট ইঞ্জিন এবং এইটা হচ্ছে পিস্টন। এই পিস্টনটা উঠানামা করবে। এইটা উঠানামা করলেই আমি বুঝবো যে আয়তন বৃদ্ধি পাচ্ছে নাকি আয়তন হ্রাস পাচ্ছে। তাহলে প্রথম ধাপটা কি? এটা দেখা যাচ্ছে না। প্রথম ধাপটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন, সমষ্ণ প্রসারণ। ঠিক আছে? সো চলেন আমরা একটু দেখি। সো যখন এই প্রসারিত হইতে শুরু করছে, প্রসারণ হইছে, সমষ্ণ প্রসারণের পর রুদ্ধতাপীয় প্রসারণ, এইবার দেখো সংকোচন হচ্ছে। সো ফার্স্টে সমষ্ণ সংকোচন, তারপর রুদ্ধতাপীয় সংকোচন, আবারও সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, এরপরে সংকোচন হওয়া শুরু করছে। সমষ্ণ সংকোচনটা স্লোলি হবে, রুদ্ধতাপীয় সংকোচনটা দ্রুত। আবার সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ,
তারপর আবার আসবে হচ্ছে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন, এরপরে ঊর্ধ্বতাপীয় সংকোচন। তো এই হচ্ছে 4টা ধাপ, এই হচ্ছে 4টা ধাপ। ঠিক আছে, একদম শুরু থেকে এক এক করে দেখে যাব আমরা, শুরু থেকে এক এক করে দেখে যাব। ঠিক আছে, এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ শেষ হইল। এবার 3 নাম্বার ধাপ, এরপরে 4 নাম্বার ধাপ। তাইলে আবার আগের জায়গায় চলে গেছে। তার মানে টোটাল 4টা ধাপ পাড়ি দিতে হচ্ছে। টোটাল আমরা কি করতেছি? টোটাল আমরা 4টা ধাপ পাড়ি দিচ্ছি। ফার্স্ট স্টেপটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হইল, এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটু প্রসারিত হইল, এরপরে আবার সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত হইল, এরপর দিরিম করে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত হয়ে গেল। সো এই যে প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে কার্নো সাইকেল। ঠিক আছে, 4 ধাপে কার্নো চক্র সম্পাদিত হচ্ছে। তাপ শক্তি শোষণ করে ও প্রসারিত হচ্ছে। হ্যাঁ, রুদ্ধতাপীয় সংকোচন অত দ্রুত হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ দেওয়া হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো ধরনের তাপ শক্তির আদান প্রদান হয় না। টপিকের নামটা বুঝো, রুদ্ধ তাপীয়, তার মানে তাপটাকে রুদ্ধ করে দিছি, তাপটাকে আবদ্ধ করে দিছি। এই তাপ ভিতরেও ঢুকবে না, তাপ বাইরেও আসবে না। বুঝতে পারছি? ওকে, ফাইন। আচ্ছা, সো এবারে চলি আমরা একটু আমাদের টপিকের দিকে চলে আসি। আবারও আমরা যাব আরেকটা সিমুলেশন দেখতে, বাট তার আগে আমাদের কিছু গ্রাফ ট্রাফ দেখা লাগবে। তো এখান থেকে আমরা কার্নো ইঞ্জিনের বেসিকটা বুঝলাম। তো এবার ধরেন একটা একটা করে যদি সবগুলা দেখি, তার আগে কার্নো চক্র বলতে কি বুঝায় সেটা আপনাকে বলে দিছে। যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করে কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফেরত আসতে পারে। সো এই যে অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসতে পারে, এইটা বেসিক্যালি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের পরিপন্থী। এটা কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এই কথাটাকে সাপোর্ট করে না। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের পরিপন্থী। এ কারণে কার্নো ইঞ্জিন হচ্ছে একটা কাল্পনিক ইঞ্জিন। কার্নো ইঞ্জিন কি বাবু? কার্নো ইঞ্জিন হচ্ছে কাল্পনিক ইঞ্জিন, কারণ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রই মানে না, তো ওর তো আসলে আর বাস্তব হওয়ার কোনো অপশন থাকে না। ঠিক আছে, সো তাকে কার্নোচক্র বলে। কার্নোচক্র কি হয়? কার্নোচক্র হচ্ছে 4টি ধাপে সংগঠিত হয়। এই 4টা ধাপ সম্পর্কে আমরা জানি যে 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা হচ্ছে, এটা বারবার বলতে বলতে তোদের মাথায় ঢুকায় ফেলতে হবে। 1 নাম্বারটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, 2 নাম্বারটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, ব্যাক টু ব্যাক 2টা প্রসারণ, এরপর ব্যাক টু ব্যাক 2টা সংকোচন। রুদ্ধতাপীয় প্রসারণ। 3 নাম্বার হচ্ছে সমষ্ণ সংকোচন এবং 4 নাম্বারটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তো এই হচ্ছে 4টা ধাপ। এই 4 ধাপে কার্নো ইঞ্জিন সম্পাদিত হবে। ঠিক আছে, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা 100% হবে না? হবে না। সুপ্রিয় পোদ্দার, ঘুম এসে পড়ো, তোমার ঘুম এসে পড়েছে সুপ্রিয়, তুমি ঘুম এসে পড়ো। হ্যাঁ, ঘুম এসে পড়তে হবে। তাপগতিবিদ্যার চাইতে ঘুম অনেক বেশি ইম্পর্টেন্ট, ঘুমাও। আদি অবস্থায় ফিরে আসা বলতে প্রত্যাগামী প্রক্রিয়া বুঝাইছে, অবভিয়াসলি। আদি অবস্থায় ফিরে আসা বলতে প্রত্যাগামী প্রক্রিয়া বুঝাইছে। অবাস্তব জিনিস নিয়ে গবেষণা করা হয় কেন? আইডিয়াল কেস বুঝার জন্য। আইডিয়াল কেস, আদর্শ কেস কি হইতে পারে এইটা বোঝার জন্য। রুদ্ধতাপীয় সংকোচনে যদি তাপের তাপের সংকোচন, তাপের সংকোচন কি জিনিস ভাই? কনে পাইছি সেই জিনিস? রুদ্ধতাপীয় সংকোচনে যদি তাপের সংকোচন পরিবর্তন না ঘটে, তাহলে সিস্টেমের শেষে তাপের পরিবর্তন হলো কেন? বস বুঝি নাই, কসম খোদার কিচ্ছু বুঝি নাই, কিচ্ছু বুঝি নাই। কি বলছেন? কিচ্ছু বুঝি নাই। কার্নো ইঞ্জিনের যদি অস্তিত্ব না থাকে, অবিরাম শক্তি সরবরাহ কিভাবে করবে? অবিরাম শক্তি
শক্তি কেউই সরবরাহ করতে পারবে না। অবিরাম শক্তি কোনো ইঞ্জিনের পক্ষে সরবরাহ করা সম্ভব না। এই জন্যই ইটস জাস্ট অ্যান আইডিয়া। জাস্ট আমরা একটা ধারণা নিছি যে একটা আদর্শ প্রত্যাগামী ইঞ্জিন এরকম হইতে পারে। তো ওই ইঞ্জিনের ক্রিয়া প্রণালী কি আমরা সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? তোমাদের এত আজে বাজে কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, আমি দুঃখিত। ঠিক আছে, তো চলে আসি প্রথম পর্যায়ে। প্রথম পর্যায়ে কি বলা হয়েছিল? প্রথম পর্যায়ে বলা হয়েছিল সমষ্ণ প্রসারণ হবে এবং এই প্রথম পর্যায়ে কি ঘটছে? প্রথম পর্যায়ে সিলিন্ডার তাপ উৎসে, সিলিন্ডার কোথায় চলে যাচ্ছে? সিলিন্ডার চলে যাচ্ছে হচ্ছে তাপ উৎসে। সিলিন্ডার চলে গেল হচ্ছে তাপ উৎসে। সিলিন্ডারটা এই তাপ উৎসের উপরে চলে আসছে। সো উৎস থেকে ও কি করছে? তাপ শক্তি শোষণ করছে। তাপ শক্তি শোষণ করে ও প্রসারিত হয়েছে। তাপ শক্তি শোষণ করে কি হয়েছে? তাপ শক্তি শোষণ করে ও প্রসারিত হয়েছে। সো এটা গেল ফার্স্ট ধাপ। সো এই প্রক্রিয়ার জন্য আমাদের সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা কিরকম আসবে? সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা আসবে হচ্ছে এইরকম। তাহলে এই যে সমষ্ণ প্রসারণ হয়েছে, খেয়াল করো এই যে আমাদের 4 ধরনের প্রসারণ হয়েছে, এই চার ধরনের তাপগতীয় পরিবর্তন হয়েছে। প্রথম দুইটা প্রসারণ, পরের দুইটা সংকোচন। প্রত্যেকটা প্রসেসেই কৃত কাজ হয়েছে। প্রতিটা পর্যায়ে কি হয়েছে? প্রতিটা পর্যায়ে আলাদা করে কৃত কাজ হয়েছে। এইখানে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ হয়েছে, এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ হয়েছে, এখানে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ হয়েছে, এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ হয়েছে। সো আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল কাজের মান জানি। সো প্রতি ধাপের, সবগুলো ধাপের লিখি, সবগুলো ধাপের কৃত কাজ যোগ করলে, সবগুলো ধাপের কৃত কাজ যোগ করলে কার্নো ইঞ্জিনের এক চক্রে কৃত কাজ পাওয়া যায়। এক চক্রে কৃত কাজ পাওয়া যায় মানে 4টা প্রক্রিয়ায় 4টা ডিফারেন্ট কাজ হবে। 4টা প্রক্রিয়ায় কি হবে? 4টা প্রক্রিয়ায় 4টা ডিফারেন্ট কাজ হবে। সো এই 4টা ডিফারেন্ট প্রক্রিয়ার কাজের প্রত্যেকটা কাজ W1, W2, W3, W4 এই 4টা কৃত কাজ যোগ করলে আমি কার্নো প্রক্রিয়ার, কার্নো সাইকেলের মোট কৃত কাজের নাম, মোট কৃত কাজের পরিচয় পেয়ে যাব। কি হাবিজাবি কমেন্ট করতেছেন? আসি, আমার আসলে তোমাদের কমেন্ট বন্ধ করে ক্লাস নেওয়া উচিত। ক্লাসের শুরুতে 2 মিনিট কথাবার্তা বলে কমেন্ট অফ করে দিব। কারো কোনো আবজাব কমেন্ট আসবে না। আমি খুব শান্তিতে মাথা ঠান্ডা করে পুরো একটা ক্লাস নিব। ক্লাসের শেষে 10 মিনিট কথা বলতে দিব। আমার এইভাবে ক্লাস নেওয়া উচিত। আই এম সরি আমি এভাবে ক্লাস নেই না। আই এম সরি আমি তোমাদেরকে কমেন্ট করার স্বাধীনতা দিয়ে রাখছি এবং তোমরা যা খুশি তাই কমেন্ট করো। হয়তো সবাই করো না, কিছু মানুষ করো, কিন্তু এই যে আমি কথাগুলো এখন বলতেছি একটু বিরক্ত হয়ে, এই কথাগুলো সবাই শুনতেছে। একটা অ্যাটেন্টিভ স্টুডেন্টের আমার কাছ থেকে এই বিহেভিয়ারে এই কথাগুলো শোনা উচিত না। তারপর দেখা যাবে কোন স্টুডেন্ট মনে মনে চিন্তা করে বসে আছে, আল্লাহ জিমি ভাইয়াকে কোনো কমেন্ট করা যাবে না, কোনো টেক্সট দেওয়া যাবে না, ভাইয়া বকা দিবে। ভাইয়া যে কি কমেন্ট দেখে ভাইয়ার মাথা হট হয়ে যাচ্ছে, ওইসব কমেন্ট তোদেরকে দেখাইলে তোরাই তোদের ব্যাচমেটদেরকে মাইর দিবি, বলবি যে ক্লাসের মধ্যে এগুলা কি অদ্ভুত। সিলিন্ডার কি করছি ফার্স্টে? প্রথম ধাপে আমি কি করছি? প্রথম ধাপে আমি সিলিন্ডারকে আমি তাপ উৎসের মধ্যে বসাইছি। সো তাপ উৎসের মধ্যে বসাইলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ হবে, সমষ্ণ প্রসারণে কৃত কাজ হবে। সো সেই সমষ্ণ প্রসারণে কৃত কাজ আপনি চাইলে এইভাবে বের করতে পারেন, ইন্টিগ্রেশন অফ V1 থেকে V2 PdV, বা এইটাকে আমি যেটা লিখতে পারি, আমি কি লিখতে পারবো? W অফ isothermal is equals to হচ্ছে nRT1 into ln V final divided by V initial, বা V2 divided by V1 লিখি, V2 divided by V1। তো এই হচ্ছে আমাদের
সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, এইটাকেই আমি কি বলতে পারবো, এইটাকেই আমি বলতে পারবো এইটা হচ্ছে আমাদের W1। এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের W1। W1 ইকুয়ালস টু সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। অথবা চাইলে আমরা এই ক্ষেত্রফলটা আসলে আমরা বাইর করতে পারবো না, এই ক্ষেত্রফল বাইর করা আমাদের জন্য খুব কষ্ট, কারণ এখানে একটা বক্ররেখা আছে। সমষ্ণ প্রক্রিয়ার যে রেখাটা, এই রেখাটা কি, এই রেখাটা হচ্ছে এক ধরনের বক্ররেখা। তো এই বক্ররেখার ক্ষেত্রফল আমরা আসলে বাইর করতে পারবো না। তো আমাদের জন্য এই সূত্র দিয়ে বাইর করাটাই সবচাইতে কনভিনিয়েন্ট। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে প্রথম ধাপ, সমষ্ণ প্রসারণের ধাপ। এরপরে চলে আসি, এরপরে আমরা রুদ্ধতাপীয় প্রসারণ দেখব। তো রুদ্ধতাপীয় প্রসারণে দেখো, ইঞ্জিনটাকে কোথায় বসানো হয়েছে, ইঞ্জিনটাকে বসানো হয়েছে অন্তরক পদার্থের উপরে। ইঞ্জিনটাকে বসানো হয়েছে অন্তরক পদার্থের উপরে, যাতে সে কোনো তাপ শক্তি শোষণও করতে না পারে, যাতে সে কোনো তাপ শক্তি বর্জনও করতে না পারে। এবং এই অন্তরক পদার্থের উপরে তাকে বসানোর কারণে কি হয়েছে, খেয়াল করো, এইখানে সিলিন্ডার ছিল এই উচ্চতায়, পরবর্তীতে সিলিন্ডার চলে গেছে এই উচ্চতায়। তো এইটুকু পরিমাণ কি হয়েছে, এইটুকু পরিমাণ আয়তনের বৃদ্ধি হয়েছে। এইটুকু পরিমাণ কি হয়েছে, এইটুকু পরিমাণ আয়তনের বৃদ্ধি হয়েছে। তো এই যে আয়তনের বৃদ্ধিটা হয়েছে, এটা কোন প্রক্রিয়ায় হয়েছে, এইটা হয়েছে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়েছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তনের বৃদ্ধি হয়েছে। তো এই যে আয়তনের বৃদ্ধি হয়েছে, সেই আয়তনের বৃদ্ধিটা এই সূত্র দিয়ে মেজার করা যাইতে পারে। এখন এটা একটু ভেজালের সূত্র, কারণ এখানে পি এবং ডিভি দুইটাই পরিবর্তনশীল। তো এই সূত্রটাকে আমরা কি লিখতে পারবো, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাইলে ডব্লিউ অফ অ্যাডায়াবেটিক সমান সমান হচ্ছে এন আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। এন আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1, এইটাকে আমি নাম দিতে পারি W2। সো এইখান থেকে আমি কার্যচক্রের দ্বিতীয় ধাপের কৃতকাজের মান জেনে গেছি। এটা হচ্ছে কার্যচক্রের দ্বিতীয় ধাপ। এই যে এই ধাপটা এখানে বুঝাচ্ছে কতটুকু, এখানে বুঝাচ্ছে হচ্ছে শুধুমাত্র এই যে এইটুকু, এইটুকু হচ্ছে কার্নো সাইকেলের দ্বিতীয় ধাপ। এইটুকু হচ্ছে কার্নো সাইকেলের দ্বিতীয় ধাপ, একদম বড় করে বোল্ড করে রেখে দিলাম। এইটুকু হচ্ছে কার্নো সাইকেলের দ্বিতীয় ধাপ। ঠিক আছে, আচ্ছা। তো এইটারও ক্ষেত্রফল বাইর করা আমাদের জন্য ক্রিটিক্যাল, কারণ বক্ররেখা। এইটারও ক্ষেত্রফল বাইর করা ক্রিটিক্যাল, কারণ কি, বক্ররেখা। তো এই বক্ররেখার জন্য আমরা ক্ষেত্রফল বাইর করতে যাব না, আমরা সরাসরি কি করব, আমরা সরাসরি সূত্র বসায় দিয়ে এইটার ওয়ার্ক ডানের মান কত সেটা বাইর করব। তাহলে গেল হচ্ছে দ্বিতীয় ধাপ, রুদ্ধতাপীয় প্রসারণ। 3 নাম্বার ধাপে দেখো, 3 নাম্বার ধাপে আমরা সিলিন্ডারকে কোথায় এনে রাখছি, 3 নাম্বার ধাপে আমরা সিলিন্ডারকে এনে রাখছি হচ্ছে গ্রাহকে। 3 নাম্বার ধাপে আমরা সিলিন্ডারকে কোথায় রাখছি, 3 নাম্বার ধাপে আমরা সিলিন্ডারকে রাখছি হচ্ছে গ্রাহকে। তো গ্রাহকে রাখলে ও কি করবে, গ্রাহকে রাখলে ও তাপ শক্তি বর্জন করবে। তো তাপ শক্তি বর্জন করলে কি হবে, তাপ শক্তি বর্জন করলে ওর সংকোচন ঘটবে, ও আয়তনে হ্রাস পাবে। সো এই যে 3 নাম্বার ধাপ আছে, এই 3 নাম্বার ধাপে কি হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়ায় ও সংকুচিত হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়ায় ও সংকুচিত হচ্ছে। তাইলে এই যে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত হচ্ছে, এই সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচনটা কোনটা, সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচনটা হচ্ছে বাবু এই যে এইটা, এই ধাপটা কি, এই ধাপটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন। এই ধাপটা কি, এই ধাপটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন। ঠিক আছে, সো এই ধাপের জন্য একই কথা, যে আমরা কৃত কাজের মান ওই ভেজালের সূত্র দিয়ে বাইর করতে পারবো না, ক্ষেত্রফল দিয়ে বাইর করা আমাদের জন্য কষ্ট। সুতরাং আমরা সরাসরি কি করব, আমরা সরাসরি হচ্ছে W3 বা এইটাকে ডব্লিউ অফ আইসোথার্মাল বলতে পারি, ডব্লিউ অফ আইসোথার্মাল ইকুয়ালস টু আসবে এন আর T2। এখানে আসবে কিন্তু nRT2, কারণ টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে T2। সো nRT2 ইনটু ln, এখান থেকে কি লিখবো, V4 ডিভাইডেড বাই V3, V4 ডিভাইডেড বাই V3। আয়তনের পরিবর্তন হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের
3 নাম্বার ধাপের কৃতকাজের সূত্র। তো 3টা ধাপের কৃতকাজের সূত্র দেখে ফেলছি। ভাইয়া নিচের সূত্রটা একটু বুঝিয়ে দিন। নিচের কোন সূত্রটা বাবা? এই সূত্রটার কথা বলছো? তুমি এরকম সূত্রের চেহারা জীবনেও দেখো নাই? তুমি এরকম কোন সূত্র দেখো নাই যে আমরা জানি কি? আমরা জানি কৃতকাজ DW সমান কি? কৃতকাজ DW সমান P ইনটু DV। সুতরাং মোট কৃতকাজ সমান কত হবে? মোট কৃতকাজ সমান হবে ইন্টিগ্রেশন অফ PDV। এই জিনিস আপনি দেখেন নাই বস? আপনি সত্যি এই জিনিস দেখেন নাই? আমি এটা নিয়ে সূত্রের প্রমাণও করাইছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, দুই ধরনের সূত্রের প্রমাণ করার জন্য এরকম ইন্টিগ্রেশন অফ পিডিভি করছিলাম। তখন আপনি কই ছিলেন? তাপ না দিলে আয়তন বৃদ্ধি পায় কিভাবে? অলরেডি তাপ ছিল ওর ভিতরে, অলরেডি ও যে পরিমাণ তাপ শক্তি শোষণ করছে ওই তাপ শক্তি দিয়েই ও প্রসারিত হয়েছে। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বেসিক্যালি ভাই এগুলা বলে ফেলছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপশক্তি শোষিত হবে না, কোনো তাপশক্তি বর্জন হবে না, কিন্তু আয়তনের পরিবর্তন ঘটবে। কেন আয়তনের পরিবর্তন ঘটবে? আয়তনের পরিবর্তনটা ঘটবে কারণ ওর অন্তস্থ শক্তি কমায় ফেলবে। অন্তস্থ শক্তি কমায় ফেললে আয়তন বাড়বে, আবার অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইলে আয়তন কমবে। ঠিক আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সবকিছুই ঘটবে হচ্ছে কৃতকাজ আর অন্তস্থ শক্তি নিয়ে। এলএন মানে কি মেহজাবিন? আয় হায়, এলএন হচ্ছে লগ ই বেইজ একটা ফাংশন, লগ ই বেইজ ফাংশন। এগুলা বলা হয়েছে বাবু, তাই না? এগুলা বলা হয়েছে না? কার্নো ইঞ্জিন চাইলে মেক করা পসিবল। হ্যাঁ মেক কর, তুই কার্নো ইঞ্জিন মেক কর, একদম নোবেল প্রাইজ কনফার্ম। ঠিক আছে? আমরা কোন ইঞ্জিন ব্যবহার করি? আমরা বেসিক্যালি তাপ ইঞ্জিন ব্যবহার করি, যেগুলা পেট্রোল বা অকটেন বা ডিজেল এগুলা দিয়ে চলে। সেকেন্ডটা আবার দেখান। সেকেন্ডটা দেখার জন্য এত পাগল হয়ে গেছিস কেন? এই যে দেখ সেকেন্ডটা আবার দেখ। সেকেন্ডটায় কি সমস্যা হয়েছে বল? দেখাইছি সেকেন্ডটা, সেকেন্ডটা দেখাইছি। জয়, ম্যাথের দিকে তো যাইতেই পারলাম না, মানুষের প্রবলেম সলভ করতেছি। দেখছি পারি, কিন্তু সব ক্ষেত্রেই একই সূত্র কিভাবে হয়? রুদ্ধতাপীয় সমষ্ণ প্রতিটা ক্ষেত্রেই একই সূত্রই হবে, মানে এই সূত্র ইউনিভার্সাল সূত্র। এই যে সূত্রটা দেখাইছি, এই যে সূত্রটা দেখাইছি যে ডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ পিডিভি, এইটা ইউনিভার্সাল সূত্র, এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। ইটস ইউনিভার্সাল, এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সবার ক্ষেত্রে তো আসলে পিভি এবং টি এর সম্পর্ক একই রকম না। এই জন্যই সমষ্ণ প্রক্রিয়া, এই জন্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের সূত্রটা আসছে এরকম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের সূত্রটা আসছে এরকম, এবং সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের সূত্রটা আসছে এরকম। বেসিক সূত্র একই, কিন্তু এরপরে তো ভিতরের সমস্ত সম্পর্ক পাল্টায় যায়। ঠিক আছে? ভিতরের সমস্ত সম্পর্ক পাল্টায় যায় না? কিসের উদাহরণ চাইতেছস? কিসের উদাহরণ চাইতেছস? তাপ ইঞ্জিনের উদাহরণ দিতে পারি। তুই যে মোটর সাইকেলের ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন, এগুলা সবগুলাই তাপ ইঞ্জিন। ইভেন রেলগাড়ির যে ইঞ্জিন সেটাও তাপ ইঞ্জিন। ঠিক আছে? রুদ্ধতাপীয় সংকোচনে যদি তাপমাত্রা, ভাই তাপমাত্রার সংকোচন কি জিনিস? শেখ ইব্রাহিম, আর তোর কমেন্টই পড়বো না। আসি সামনে আগাই, হয়েছে? বুঝতে পারছি তোমরা খুব ব্রিলিয়েন্ট কমেন্ট করতেছ। চলে আসি রুদ্ধতাপীয় সংকোচন। চতুর্থ ধাপ কি? চতুর্থ ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এইখানে আবারও সিলিন্ডার কই থাকবে? সিলিন্ডার থাকবে হচ্ছে অন্তরকের উপরে। তো সিলিন্ডার যখন অন্তরকের উপরে থাকবে, কোনো তাপ শক্তি শোষিতও হবে না। এখানে লিখেই দেই যে ডিকিউ সমান কি আসবে? ডিকিউ সমান আসবে হচ্ছে 0। শোষিত বা বর্জিত তাপশক্তির পরিমাণ কি আসবে? শোষিত বা বর্জিত তাপশক্তির পরিমাণ আসবে হচ্ছে 0। তো এই জায়গায় কি হবে? এই জায়গায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হবে? সংকোচন হবে। তো এই রুদ্ধতাপীয় সংকোচনের জন্য এখানে একটা সূত্র বলে দিছে। তো এই সূত্র আমরা ব্যবহার করব না, আমরা সরাসরি সূত্র কি লিখব? আমরা সরাসরি সূত্র লিখব হচ্ছে W of adiabatic is equals to NR divided by 1 minus gamma into
এখন খেয়াল করো মজার বিষয়টা কি, মজার বিষয়টা হচ্ছে এই জায়গায় একটু খেয়াল করেন, নাইলে পরে যায় বাটে পড়ে যাইতে পারেন। এই পয়েন্ট থেকে সবাইকে বলবো মনোযোগ দিতে। তুমি কোনো গঠনমূলক কমেন্ট আসলে করছো না, যে এটা আসলে পড়ে রিপ্লাই দিতে হবে। সো দয়া করে কমেন্ট করা বন্ধ করে যেই জিনিসটা আমি বলছি সেটা মনোযোগ দিয়ে শুনো, নাহলে জীবন যুদ্ধে পিছায় পড়বা, জীবন যুদ্ধে মেলা পিছায় পড়বা, হারায় যাবা, হারায় যাবা বললাম তো। সবাই খেয়াল করো, আমরা এই হচ্ছে 4 নাম্বার ধাপ, এইটাই হচ্ছে 4 নাম্বার ধাপ। এটা কি? রুদ্ধতাপীয় সংকোচন। সবাই মনোযোগ দিয়ে বুঝেন, এটা হচ্ছে 4 নাম্বার ধাপ, রুদ্ধতাপীয় সংকোচন। সো এই রুদ্ধতাপীয় সংকোচন শুরু হইছে কোত্থেকে? শুরু হইছে তখন তাপমাত্রা ছিল T2, এইটা ছিল হচ্ছে ওর আদি তাপমাত্রা। T2টা কি ছিল? আদি তাপমাত্রা। এবং শেষ হইছে কোথায়? এখানে। এই জায়গায় কি ছিল? এই জায়গায় ছিল হচ্ছে ওর শেষ তাপমাত্রা। এই জায়গায় কি ছিল? এই জায়গায় ছিল হচ্ছে শেষ তাপমাত্রা। সো আমরা যখন সূত্র লিখি তখন আমরা কি লিখবো? আমরা লিখবো nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইনটু, আমাদের লেখার কথা ছিল টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। এইটা হচ্ছে আমাদের লেখার কথা, টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তাইলে বা এখান থেকে কি লেখা যায়? W4 সমান সমান W অফ অ্যাডিয়াবেটিক is equals to nr divided by 1 minus gamma into T final। শেষ তাপমাত্রাটা কত? শেষ তাপমাত্রাটা হচ্ছে T1। শেষ তাপমাত্রাটা কি এখানে? T1। আদি তাপমাত্রা কত? T2। তাইলে এই জায়গায় আমি লিখবো হচ্ছে T1 মাইনাস T2। ভেজাল কইরেন না, ভুল কইরেন না, যেটা বুঝাইছি এটা যদি বুঝে নেন তাইলে ভালো, এটা যদি বুঝে নেন তাইলে ভালো। তাইলে 4 প্রক্রিয়ায় 4 ধরনের কৃতকাজ। তাপমাত্রা ডিইউ বাই তাপ শক্তি নয়। দেখি এবার একটু কমেন্ট দেখি। আমরা কার্নো ইঞ্জিন পড়ে ফেলছি, আমরা ও বসলে তো দেখা যায় না আমাকে, আমরা কার্নো ইঞ্জিন পড়ে ফেলছি। এন আর কি জিনিস? সাজ্জাতুল তুমি অনেক পিছায় আছো, তাইলে তুমি কেন আজকের ক্লাস করতে আসছো? এন মানে মোল সংখ্যা, আর মানে মোলার গ্যাস ধ্রুবক। আমি 2 বার, ভাই আমি জানি না তোর ইনস্টলমেন্টে কি সমস্যা হয়েছে 16780, মানে আমি জানি না, আই এম সরি। হ্যাঁ ফিজিক্স এক্সাম কালকে, তো আজকে ক্লাস করবি এটাই স্বাভাবিক। তাপমাত্রা ডিকিউ বাই তাপ শক্তি নয়, আর ডিইউ এর মাঝে কোনো গভীর মিল আছে? আমি অবাক, আমি তোমার কোশ্চেনই বুঝি নাই। তাপমাত্রা, তারপর লিখছো ডিকিউ বা তাপ শক্তি নয়। আচ্ছা, তাপমাত্রা এবং ডিইউ এর মাঝে, ভাই এটা আমি সমষ্ণ প্রসারণ পড়ার সময় পড়াইছিলাম। তাপমাত্রা আর অন্তস্থ শক্তির পরিবর্তন, এই দুইটার পরিবর্তন হচ্ছে সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস পাইলে অন্তস্থ শক্তি হ্রাস পাবে। তাপমাত্রা ফিক্স থাকলে অন্তস্থ শক্তি ফিক্স থাকবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ থাকে, চাপের মান পরিবর্তন হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই যে এখানে খেয়াল করো না, এই যে এটাই তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটাই তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো এই প্রক্রিয়ায় চাপের মান কত? P4। এখান থেকে যখন এ বিন্দুতে চলে গেছে তখন চাপের মান কত? P1। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অবশ্যই চাপের পরিবর্তন ঘটে, ঠিক আছে? কার্নো ইঞ্জিন আবিষ্কার করলে আমি আসলেই নোবেল পাবো। তুই কার্নো ইঞ্জিন আবিষ্কার করতে পারবি না, আই এম সরি। আমি সচরাচর মানুষকে নিরুৎসাহিত করি না, বাট দরকার আছে, ঠিক আছে? তুই কার্নো ইঞ্জিন আবিষ্কার করতে পারবি না। এর চাইতে ভালো কিছু করা যায় কিনা সেটা চিন্তা কর, যেটা করা যাবে সেটা চিন্তা কর। কার্নো ইঞ্জিন সেই 1600-1700 না কত সালে কার্নো সাহেব এই ইঞ্জিনের ডিজাইন দিয়ে গেছে, গত 400 বছরে কেউ পারলো না। পারতেও পারস, বলা যায় না। হ্যাঁ হ্যাঁ ভাই, নোবেল প্রাইজ পাবি, ঠিক আছে? আচ্ছা, সামনে আগাই, সামনে আগাই। সো খেয়াল করেন, এই হচ্ছে মোটামুটি আমাদের পুরো কার্নো ইঞ্জিন। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ ঘটে, দ্বিতীয় ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ ঘটে, তৃতীয় ধাপ হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন ঘটে, চতুর্থ ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন ঘটে। সো এই পুরা প্রসেসটাকে আমরা কি বলি? এই পুরা প্রসেসটাকে আমরা বলি হচ্ছে কার্নো চক্র। এবং
মোট কৃত কাজ, কার্যচক্রে মোট কৃত কাজ সমান কি? মোট কৃত কাজ সমান হচ্ছে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। এখানে ছোট্ট করে দুইটা কথা মনে রাখবো, যেহেতু প্রসারণ হয়, যেহেতু প্রসারণ হয়, তাই W1 এবং W2 এই দুইটার মান আসবে পজিটিভ, এবং যেহেতু সংকোচন হয়, যেহেতু সংকোচন হয়, তাই W3 এবং W4 এই দুইটার মান আসবে হচ্ছে নেগেটিভ। প্রসারণের জন্য কাজ দুইটা W1 W2 এই দুইটা হবে মানে পজিটিভ, আর W3 W4 যেহেতু সংকোচন এইটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, ওকে ফাইন। এই চ্যাপ্টারের সব টপিক আজকে বলবো মানে কি যে বলস, আমি বুঝলাম না, অদ্ভুত। ঠিক আছে, পড়িস না রামিম, পড়িস না তুই, কি যে বলবো, এটা তো 10 বার বলছি যে এটা একটা আইডিয়াল ইঞ্জিন আমরা ডিজাইন করছি, যাতে যে কোনো বাস্তব ইঞ্জিন কে আমরা আইডিয়াল বানানোর চেষ্টা করতে পারি। দিস ইজ এ আইডিয়াল ফর্ম, আইডিয়াল আদর্শ কেসে এরকম ঘটনা ঘটে। এবার আমরা চেষ্টা করতেছি বা বিজ্ঞানীরা চেষ্টা করতেছে এইটার কতটা কাছাকাছি যাওয়া যায়, এবং এই কার্নো সাইকেলটাকে রিভার্স করলে বেসিক্যালি এয়ার কন্ডিশন এবং রেফ্রিজারেশন ডিজাইন করা যায়। ঠিক আছে, কার্নো সাইকেলের রিভার্স প্রক্রিয়া ঘটাইলে এয়ার কন্ডিশন এবং রেফ্রিজারেশন হয়। ঠিক আছে, ওকে। তো এইখানে দেখো আমরা যে গ্রাফটা দেখতে পাইছি, এই গ্রাফটা হচ্ছে পি বনাম ভি গ্রাফ। এই গ্রাফটা খেয়াল করো সবাই, এই গ্রাফটা হচ্ছে পি বনাম ভি গ্রাফ, এটা হচ্ছে পি বনাম ভি গ্রাফ। সো আরেকটা গ্রাফ হইতে পারে, আমি জাস্ট একটু সিম্পলি তোমাদেরকে যদি দেখায় দেই, আরেকটা গ্রাফ হইতে পারে, ধরে নিলাম এটা হচ্ছে এক্স এক্সিস, ধরে নিলাম এটা হচ্ছে এক্স এক্সিস, এবং এই বরাবর এইটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে আমাদের গ্রাফ দুইটা কিরকম ছিল? এই ছিল একটা সমষ্ণ রেখা, এই ছিল আরেকটা সমষ্ণ রেখা, এইটাই ছিল হচ্ছে T1 কনস্ট্যান্ট, এইটাই ছিল হচ্ছে T2 কনস্ট্যান্ট। তুই বললি খুব ভালো কথা। তো এই দুইটা ছিল দুইটা সমষ্ণ রেখা, এরপর আসবে দুইটা রুদ্ধতাপীয় রেখা। তো এই গেল একটা রেখা, এই গেল হচ্ছে, এই গেল হচ্ছে আরেকটা রেখা। ঠিক আছে, এইটা হচ্ছে Q1 মানে হচ্ছে শোষিত তাপ শক্তি, Q1 মানে হচ্ছে শোষিত তাপ শক্তি, Q2 মানে হচ্ছে বর্জিত তাপ শক্তি, Q2 মানে হচ্ছে বর্জিত তাপ শক্তি। ঠিক আছে, আর এখানে চাইলে মনে রাখতে পারেন T1টা কি? T1টা হচ্ছে উৎসের তাপমাত্রা। T1টা কি? T1টা হচ্ছে উৎসের তাপমাত্রা, এবং T2টা কি? T2টা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা। T2টা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা। সো এটা কিরকম গ্রাফ ছিল বাবারা? এইটা ছিল একটা প্রেসার বনাম ভলিউমের গ্রাফ, পিভি গ্রাফ। এটা ছিল একটা পিভি গ্রাফ, এবং আমাদের কার্যচক্রটা কোনটা? এই হচ্ছে আমাদের কার্যচক্র, ধরে নিলাম এ বি সি ডি, তারপর আবার এ। সো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার ই। তো তোমাকে যদি বলে যে কার্যচক্রটা দেখাও বা কার্যচক্রটাকে গ্রাফ থেকে ভিজুয়ালাইজ করাও, তুমি বলবা হচ্ছে এ বি সি ডি অ্যান্ড এ। এই হচ্ছে কার্যচক্র। সো এই যে গ্রাফটা আমরা দেখলাম, এই গ্রাফটা আমরা কি দেখতেছি? এই গ্রাফটা আমরা দেখতেছি হচ্ছে পিভি গ্রাফ। এই গ্রাফটা আমরা দেখছি হচ্ছে পিভি গ্রাফ। তাহলে আমাদের আরেক ধরনের গ্রাফ মানে একটু দেখে রাখলে ভালো হয়। আমাদের বইতে আমি জানি না কতটুকু আছে, এটার উল্লেখ কতটুকু আছে আমি জানি না, বাট যাদের একটু হালকা পাতলা এক্সট্রা জিনিসপত্র জানতে ভালো লাগে তারা জেনে রাখেন, লাভ হবে, উপকার হবে, খুব ভালো জিনিস। আমরা এই জায়গায়
আমরা এই জায়গায় আরেকটা গ্রাফ দেখব। এই জায়গায় আমরা আরেকটা গ্রাফ দেখব এবং এই গ্রাফটাকে আমরা নাম দিব হচ্ছে, এইটাকে নাম দিব হচ্ছে আমি টেম্পারেচার বনাম হিট এনার্জি। টেম্পারেচার বনাম হিট এনার্জি। হিট এনার্জিকে আমরা লিখি হচ্ছে কিউ দিয়ে, বা এই জায়গায় বলতে পারি হচ্ছে এনট্রপি। এনট্রপি কেন বলতে পারি? কারণ এনট্রপির পরিবর্তন ডিএস সমান হচ্ছে ডিকিউ বাই টি। এনট্রপির পরিবর্তন আমরা এখনো পড়ি নাই। এনট্রপির পরিবর্তন আমাদের এই চ্যাপ্টারের লাস্ট কনসেপশন, লাস্ট টপিক। সো এনট্রপির পরিবর্তনে এখন আমরা যাই নাই, বাট এনট্রপির পরিবর্তনের এই সূত্রটা আমরা জাস্ট একটু জেনে রাখি। এইটুকু জানা থাকলে আমাদের জন্য ভালো, যে এনট্রপির পরিবর্তন ডিএস সমান কি? ডিএস সমান হচ্ছে ডিকিউ বাই টি। ঠিক আছে, এই হচ্ছে এনট্রপির বেসিক সূত্র আর কি। আমরা এটা নিয়ে সামনে গেলে কথাবার্তা বলবো, সামনে গেলে এটা নিয়ে আমাদের ডিটেইলস কথাবার্তা থাকবে। সো আপাতত একটু এখান থেকে এইটা বুঝেন, আপাতত একটু এইটা বুঝেন, আমাদের প্রথম ধাপ কি? আমাদের প্রথম ধাপটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। প্রথম ধাপটা কি? সবাই কথা শুনেন। প্রথম ধাপটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। সো এই যে সমষ্ণ প্রসারণ ঘটতেছে, সবাই মনোযোগ দিয়ে কথা শুনি। সমষ্ণ প্রসারণের প্রতিটা সময় জুড়ে বা যতক্ষণ ধরে সমষ্ণ প্রসারণ ঘটবে, যতক্ষণ জুড়ে সমষ্ণ প্রসারণ ঘটবে ততক্ষণ জুড়ে তাপমাত্রা বাড়বেও না, তাপমাত্রা কমবেও না। তাপমাত্রা সবসময় কি থাকবে? তাপমাত্রা সবসময় ফিক্স থাকবে। তাহলে সমষ্ণ প্রসারণের জন্য আমি গ্রাফে প্রথম যে লাইনটা পাবো, সেই লাইনটা আমি পাবো হচ্ছে এই এক্সিসের, এক্স এক্সিসের সমান্তরাল। কেন? কারণ এটা সমষ্ণ প্রসারণ হয়েছে। এটা কি হয়েছে বাবু? এটা হয়েছে সমষ্ণ প্রসারণ। এবং এই পয়েন্টের, এই পয়েন্টের যদি আমি করসপন্ডিং টেম্পারেচার চিন্তা করি, এই পয়েন্টের করসপন্ডিং টেম্পারেচারটা হচ্ছে T1। এই পয়েন্টের করসপন্ডিং টেম্পারেচারটা কি? T1। এই প্রক্রিয়ায় কি ঘটছে? সমষ্ণ প্রসারণ ঘটছে। আচ্ছা, সমষ্ণ প্রসারণের পরের ধাপে কি ঘটবে? রুদ্ধতাপীয় প্রসারণ। সো রুদ্ধতাপীয় প্রসারণ যখন ঘটবে, তখন তাপ শক্তি গ্রহণও করবে না, তাপ শক্তি কি করবে না? বর্জনও করবে না। কি ঘটবে? রুদ্ধতাপীয় প্রসারণ ঘটবে। তো রুদ্ধতাপীয় প্রসারণ যদি ঘটে, তখন ধরে নিলাম গ্রাফটা আসলো হচ্ছে এইভাবে। এই হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এইখান থেকে আমি কি পাচ্ছি? এইখান থেকে আমি পাচ্ছি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এইটুকু জায়গা কি? এইটুকু জায়গা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। খুব ভালো কথা আপনি বুঝলেন। আচ্ছা, এরপরে আবার কি হচ্ছে? এই এই জায়গাটার জন্য করসপন্ডিং ভ্যালু কি? এই জায়গার জন্য করসপন্ডিং ভ্যালু আপনি মনে রাখতে পারেন, এইটা হচ্ছে Q1। এটার করসপন্ডিং ভ্যালুটা কি? এটার করসপন্ডিং ভ্যালুটা হচ্ছে Q1। এরপরে কি হচ্ছে? এরপরে আবারও সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন ঘটবে। এরপরে আবার কি ঘটবে? এরপরে আবার সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন ঘটবে। তো সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন আমরা ঘটায় দিলাম, ঘটায় দিয়ে এটাকে এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গায় সমষ্ণ সংকোচন হইল। এবং এইটার করসপন্ডিং ডাটা কি হবে? এইটার করসপন্ডিং ডাটা এই জায়গায় আসবে হচ্ছে T2, এবং এইটার করসপন্ডিং ডাটা এই জায়গায় আসবে হচ্ছে Q2। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা এইভাবে মিশে যাবে। তাহলে এইখানে যদি আমরা কার্নোচক্রকে ডিফাইন করতে চাই, এইখানে যদি আমরা কার্নোচক্রকে ডিফাইন করতে চাই, তাহলে কার্নোচক্রের চেহারা হবে হচ্ছে এই রকম। কার্নোচক্রের চেহারা হবে হচ্ছে এই রকম। এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি। তো আমাকে যদি জিজ্ঞেস করে যে বাবু এখান থেকে কার্নোচক্রটা কোনটা, কার্নোচক্রটা কোনটা, আমি বলবো কার্নোচক্র হচ্ছে এ বি সি ডি এবং এ। এই হচ্ছে কার্নোচক্র, এই হচ্ছে ঘুরবে। তো এইটা হচ্ছে টেম্পারেচার বনাম এনার্জি অথবা টেম্পারেচার বনাম এনট্রপির গ্রাফ। তো আমরা দুইটা গ্রাফ দেখে ফেললাম। এই দুইটা গ্রাফই আমাদের জন্য ইম্পর্টেন্ট। কার্নো সাইকেলকে রিপ্রেজেন্ট করার জন্য এই দুইটা গ্রাফই আছে। সো কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা থাকলে ঝটপট বলে ফেলতে পারেন, না হলে সামনের দিকে আগাবো।
কারো কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা থাকলে জলদি বলে ফেলেন, না হলে সামনে আগাবো। হ্যাঁ, এটা আয়তক্ষেত্র হবে। কোন জায়গাটা বুঝো নাই? নাদিয়া ইসলাম, আরেকবার তো পুরোটা বুঝানোর কোনো আমি কারণ দেখি না। তুমি কোন জায়গাটা বুঝো নাই সেটা একটু বলো। যারা মনোযোগ দিয়ে শুনছে কথা, এই যে সাদিদা তানজুর, সেজুতি আফরিন, তারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছে, জিহান রহমান বুঝতে পারছে। তো আপনি একটু স্পেসিফিকলি বলেন আপনি কোন জায়গাটা বুঝেন নাই। অভি, আর একবার আবজাব কমেন্ট করলে নগদে ক্লাস থেকে বাইর করে দিব। মেজাজ মর্জি কিন্তু না না, কিছু করো না। থ্রেড দিছি, থ্রেড দেওয়ার পরে তো শুধরানোর সময় দিতে হবে। আচ্ছা, কি হয়েছে? একটু নিচের দিকে নামো তো। কি জানি সমানুপাতিক সম্পর্ক কোনে পাইছি, আরেকটু উপরে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ শক্তি ধ্রুবক থাকে। অভ্যন্তরীণ শক্তি দ্বারা আয়তনের সংকোচন বা প্রসারণ হয়। কাজ কি তাহলে চাপের মাধ্যমে আয়তনের সংকোচন হয়? চাপের মাধ্যমে আয়তনের সংকোচন বা প্রসারণ হয় না। এখানে বাহ্যিক কোনো চাপ প্রযুক্ত হয় না। এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ওর ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। যখন ও প্রসারিত হইতে চায়, প্রসারিত হওয়ার জন্য ওর কি দরকার? আয়তন এক্সপ্যান্ড করার জন্য তো একটা এনার্জি দরকার। সো ওই এনার্জিটা ও কই থেকে বাইর করে আনে? ও এনার্জিটা ওর অন্তস্থ শক্তিটাকে কমায় ফেলে। অন্তস্থ শক্তিটাকে কমায় ফেললে তাপমাত্রাটা কমে যায়। ঠিক আছে? সো রুদ্ধতাপীয় প্রসারণ হইলে অন্তস্থ শক্তি কমে যায়, তাপমাত্রা কমে যায়। ঠিক আছে? কার্নো সাইকেল বুঝতে পারছিস? আলহামদুলিল্লাহ, জোশ। প্র্যাকটিস বুক, পিডিএফ, ভাই এটা আমার হাতে নাই। এই সায়েন্টিস্ট ড্রিমার, দেখি ওর পুরো নাম দেখি উপরে। সায়েন্টিস্ট ড্রিমার, গুড। বাট তুমি এই নামে আসবা না। তুমি তোমার নাম এডিট করবা। নাম এডিট করার অপশন শিখো, তোমাকে দেয় কিনা আমি জানি না। তুমি নাম এডিট করবা। তো এই হচ্ছে তাপমাত্রা বনাম এন্ট্রপির গ্রাফ। তাপমাত্রা বনাম এন্ট্রপির গ্রাফ যেটা আমরা দেখলাম সেইটাই আর কি এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, একটা আয়তক্ষেত্রের শেপ। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে কার্নো ইঞ্জিনের দক্ষতা। কার্নো ইঞ্জিনের দক্ষতার কাছে আমরা চলে আসি। কার্নো ইঞ্জিনের দক্ষতা সমান হচ্ছে ইঞ্জিনের মোট কৃত কাজ ডিভাইডেড বাই শোষিত তাপ শক্তি। ইঞ্জিনের মোট কৃত কাজ ডিভাইডেড বাই শোষিত তাপ শক্তি ইন্টু 100%। ইন্টু 100%। সো এখন এইটুকু তো আমাদের আগেই জানা ছিল। যে কোনো তাপ ইঞ্জিনের জন্য, যে কোনো তাপ ইঞ্জিনের জন্য এই ঘটনা সত্যি যে ইটা সমান কি? ইটা সমান হচ্ছে Q2/1 মাইনাস Q2/Q1 ইন্টু 100%। এইটা ছিল যে কোনো তাপ ইঞ্জিনের জন্য সত্যি ঘটনা। এখন কার্নো ইঞ্জিনের জন্য আমরা কি জানি? কার্নো ইঞ্জিনের জন্য বেসিক্যালি আমরা যেটা জানি, সেটা হচ্ছে আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে, আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে Q/T এই অনুপাতটা থাকে হচ্ছে কনস্ট্যান্ট। সো Q/T অনুপাত কনস্ট্যান্ট থাকলে লাভ কি? Q1/T1 সমান সমান Q2/T2 লেখা যায়। বা এইখান থেকে দেখো কি লেখা যায়, Q2 ডিভাইডেড বাই Q1, Q2 ডিভাইডেড বাই Q1 সমান T2 ডিভাইডেড বাই T1 লেখা যায়। তো কাহিনীটা ঘটে গেছে আসলে এই জায়গায় যে Q2 ডিভাইডেড বাই Q1 সমান T2 ডিভাইডেড বাই T1 লেখা যায়। তাহলে এই যে এইখানটায় Q2 ডিভাইডেড বাই Q1 আছে, Q2 ডিভাইডেড বাই Q1 আছে, এই Q2 ডিভাইডেড বাই Q1 কে আমি T2 ডিভাইডেড বাই T1 দিয়ে রিপ্লেস করে দিছি। এবং এইটাই বেসিক্যালি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা। এবং তোমাকে মাঝে মধ্যে এই কথাটা জিজ্ঞেস করবে যে কার্নো ইঞ্জিনের সর্বোচ্চ কর্মদক্ষতা কত? আবেগের ঠেলায় কেউ লিখে ফেলো না কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 100%। নেভার। কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 100% না। তাহলে কার্নো ইঞ্জিনের সর্বোচ্চ কর্মদক্ষতা যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি এই সূত্রটার নাম বলবা। তুমি বলবা এইটাই হচ্ছে কার্নো ইঞ্জিনের সর্বোচ্চ কর্মদক্ষতা। মানে যখনই আসলে আমি শক্তির বদলে তাপমাত্রা লিখে দিছি, যখনই আসলে আমি শক্তির বদলে Q2/Q1 এর বদলে আমি যখন T2/T1 লিখে দিছি, তখনই আসলে আমি ডিক্লেয়ার করে ফেলছি যে এইটাই হচ্ছে সর্বোচ্চ কর্মদক্ষতা। এইটাই কি? এটাই হচ্ছে সর্বোচ্চ কর্মদক্ষতা।
স্টিল, এই যে সর্বোচ্চ কর্মদক্ষ, টি দ্বারা কি বুঝাবে? সাজ্জাতুল, তুই কোন ক্লাসে পড়স? আই এম সরি, তুই সিরিয়াসলি টি দিয়ে তাপমাত্রা বুঝায়? কেলভিন স্কেলে তাপমাত্রা বুঝো, ফিল করো আমি আসলে কি কি কমেন্ট ফেস করি। একদিন আমি কমেন্ট পড়বো, ক্লাস শেষ করে দেখি এই কোয়ার্টারেই হয় কিনা একদিন ওই এমসিকিউ সলভিং এর ক্লাস আছে না, ওই দিন আমি মানুষের কমেন্ট পড়বো। 99% হইতে পারে না, কোনো পার্সেন্টেজ নাই, কোনো পার্সেন্টেজ নাই, ঠিক আছে। তারপরও এই যে সর্বোচ্চ কর্মদক্ষতা পাইলাম, এই সর্বোচ্চ কর্মদক্ষতার ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি করা যায়। কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি। তো কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধির দুইটা উপায় আছে। এক নাম্বার উপায় হচ্ছে T1 বৃদ্ধি করা, উৎসের তাপমাত্রা বৃদ্ধি করা। T1 বৃদ্ধি করা বা উৎসের তাপমাত্রা বৃদ্ধি করা, উৎসের তাপমাত্রা বৃদ্ধি করা। তো এইটা হচ্ছে একটা স্টাইল, এই স্টাইলে আমরা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারি। আর আরেকটা স্টাইল কি আছে? আরেকটা স্টাইল হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা T2 হ্রাস করা। গ্রাহকের তাপমাত্রা T2 কি করা? গ্রাহকের তাপমাত্রা T2 হ্রাস করা। সো এই হচ্ছে দুইটা স্টাইল, আমরা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে পারি হচ্ছে এই দুইটা স্টাইলে। এই দুইটা স্টাইলে আমরা কি করতে পারি? এই দুইটা স্টাইলে আমরা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারি। এবং শেষকালে গিয়ে তোদেরকে একটা সারপ্রাইজ দিব, যে এই জিনিস হয়তো তোরা চিন্তা করস নাই, ঠিক আছে। না, বৃদ্ধি করতে করতে 100% করা যায় না। আসেন, মানে কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% হইতে পারে একটা সুপার থিওরিটিক্যাল কেসে। নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। ইশো স্পিড দেখছো? ইশো স্পিড, ওকে ছুটি দাও, ওকে একেবারে ছুটি দিয়ে দাও, ও ছুটি চাইছে, সো ওকে ছুটি দাও। ছেলে পেলে ছুটি চাইলে আমি আবার মানা করতে পারি না। কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা শূন্য হতে পারে না ভাই। ইঞ্জিনের কর্মদক্ষতা যদি শূন্যই হবে, তাহলে সেই ইঞ্জিনের আর দরকার কি? ইঞ্জিনের কর্মদক্ষতা যদি শূন্যই হবে, তো সেই ইঞ্জিন কি আর বাজারে চলবে? সেই ইঞ্জিন কি কেউ কিনবে? তুই মানে কি জিজ্ঞেস করলি এটা? আসেন একটা সুপার থিওরিটিক্যাল কেস বলি। সুপার থিওরিটিক্যাল কেস কি? সুপার থিওরিটিক্যাল কেস হচ্ছে যদি গ্রাহকের তাপমাত্রা, যদি গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন হয়, যদি গ্রাহকের তাপমাত্রা T2 ইকুয়ালস টু 0 কেলভিন হয়, গ্রাহকের তাপমাত্রা T2 ইকুয়ালস টু যদি 0 কেলভিন হয়, তখন কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% হতে পারে। বাট এটা একটা সুপার থিওরিটিক্যাল কেস, এটা রিয়েল লাইফে কখনো পসিবল না। এটা রিয়েল লাইফে কখনো পসিবল না। কেন পসিবল না? কারণ গ্রাহকের তাপমাত্রা, গ্রাহক আসলে কোন জায়গাটা? গ্রাহক হচ্ছে সেই জায়গাটা যেই জায়গায় আপনি কন্টিনিউয়াসলি কি করতেছেন? আপনি কন্টিনিউয়াসলি তাপ শক্তি বর্জন করতেছেন। সো কন্টিনিউয়াসলি একটা জায়গায় যদি তাপ শক্তি বর্জিত হইতে থাকে, একটা
পাত্র বা একটা আধার, একটা সিলিন্ডার, একটা জায়গা, একটা রুম, যেটার মধ্যে আপনি কন্টিনিউয়াসলি তাপশক্তি কি করতেছেন, কন্টিনিউয়াসলি তাপশক্তি প্রদান করতেছেন, প্রতি মুহূর্তে মুহূর্তে তাপশক্তি অপসারিত হচ্ছে। এরকম প্রতি মুহূর্তে যদি তাপশক্তি অপসারিত হয়, তখন ওই জায়গার তাপমাত্রা কখনো 0 কেলভিন থাকতে তো পারবে না। অবভিয়াসলি তাপমাত্রা কি হবে, তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি পাবে। সো জাস্ট সুপার থিওরিটিক্যাল কেস হিসেবে জেনে রাখলাম যে কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি, দেখো আল্লাহর ওয়াস্তে তুমি এটা কোথাও লিখিও না, কোথাও বলিও না যে কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি 100%। নেভার। কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% একটা সুপার থিওরিটিক্যাল কেসে হয়, যদি গ্রাহকের তাপমাত্রা, যদি তুমি বলতেই চাও তোমাকে এই পুরাটা একসাথে বলতে হবে। যদি গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন হয় তাহলে ইটা ইকুয়ালস টু 100%। যদি গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন হয় তাহলে ইটা ইকুয়ালস টু 100%। T2 ঋণাত্মক তো হবে না কখনো, T2 জিরোই হয় না, T2 আর ঋণাত্মক কিভাবে হবে? T2 জিরোই হচ্ছে না, T2 আর ঋণাত্মক কিভাবে হবে? আচ্ছা, এই যে গ্রাফটা আমরা দেখছি, এই গ্রাফটা এখানে দেখো, দেখার জন্য কি সুন্দর না? বা এইখানেও দেখো গ্রাফটা কত সুন্দর ভাবে, মাঝখানে জায়গা জমি অনেক বেশি, ঠিক আছে? এখানেও দেখো গ্রাফটা কত সুন্দর, যে দুইটা সমষ্ণ রেখা, দুইটা রুদ্ধতাপীয় রেখা। তো এই লাইনগুলা তো খুব ইজি বোঝা যাচ্ছে। গ্রাফের ডিএ লাইনটা বুঝি নাই, গ্রাফের ডিএ লাইন এই হচ্ছে ডি থেকে এ বরাবর লাইন। তো এই ডি থেকে এ বরাবর বেসিক্যালি সংকোচন হইছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন হয়েছে। তাহলে কার্নো ইঞ্জিনের সর্বোচ্চ এফিসিয়েন্সি কত লেখা আছে তোমার বোর্ডে? এইটাই কার্নো ইঞ্জিনের সর্বোচ্চ এফিসিয়েন্সি। দেয়ার ইজ নো পার্সেন্ট, 40%, 30%, 90%, এরকম কোনো পার্সেন্টের হিসাব নাই। কার্নো ইঞ্জিনের সর্বোচ্চ কর্মদক্ষতা এইটাই, এইটাই, এই যে এইটা হচ্ছে কার্নো ইঞ্জিনের সর্বোচ্চ কর্মদক্ষতা। ঠিক আছে, এইটা লিখবা, কার্নো ইঞ্জিনের সর্বোচ্চ কর্মদক্ষতা কত, এইটা আসলে এইটা লিখবা। ঠিক আছে? আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আমরা এখানে গ্রাফটাকে কি অনেক সুগঠিত ভাবে দেখছি, গ্রাফটাকে আমি অনেক সুগঠিত ভাবে দেখছি যে মাঝখানে জায়গা জমিটা অনেক ভালো। কিন্তু আপনি যদি রিয়েল কেস সিনারিওতে যদি গ্রাফটা দেখেন, এই জায়গায় দেখেন গ্রাফটা অনেক স্টিফ না, মানে গ্রাফের ভিতরের এলাকাটা অনেক ছোট। তো এই গ্রাফটারে আমি আরেকটু বড় করে ভিজুয়ালি ক্লিয়ার করে দেখতে চাইলে এই হচ্ছে গ্রাফের অবস্থা। ব্রো আরেকটু লাইট কমাইতে হবে, আইএসও কমাও একটু। ওকে, তো খেয়াল করেন এই যে এখানে লাল রঙের একটা রেখা দেখতে পাচ্ছি, লাল রঙের এই যে শুরুতে এই যে লাল রঙের একটা রেখা নেমে গেছে, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। এরপরে নীল রঙের রেখাটা রুদ্ধতাপীয় প্রসারণ, এরপরেরটা সমষ্ণ সংকোচন, এরপরেরটা রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে আলটিমেটলি দেখেন গ্রাফটা কতটা স্টিফ। গ্রাফটার আসল চেহারা হচ্ছে এইরকম। আমি চাইলে এই যে কোল্ড রিজার্ভারের টেম্পারেচার আমি বাড়াইতে পারি। খেয়াল করো আমি যত হচ্ছে গ্রাহকের তাপমাত্রা বাড়াচ্ছি, গ্রাফের চেহারা পাল্টায় যাচ্ছে, দেখছো মিলে গেল, প্রায় প্রায় মিলে গেল। আচ্ছা, আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসি। আচ্ছা, এবার উৎসের তাপমাত্রা বাড়াইতে চাইলাম, উৎসের তাপমাত্রা বাড়াইলে মোটামুটি চেহারাটা এরকম হয়। ভিতরে এলাকা বাড়তেছে, দেখো উৎসের তাপমাত্রা বাড়তেছে, গ্রাফের পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা, গ্রাফ পরিবর্তিত হচ্ছে প্রতি মিনিটে মিনিটে। দেখো গ্রাফের পিক অনেক উপরে উঠে গেছে, আবার তাপমাত্রা কমায় দিলাম, তাপমাত্রা কমায় দিলাম, দেখো পিক কমে আসতেছে, তাপমাত্রা কমায় দিলাম, পিক অনেক কমে আসতেছে। খেয়াল করছো? আবারও একটু দেখি, এই যে এখানে দেখো এটা হচ্ছে পিক আর এটা হচ্ছে ক্রাস্ট, সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দু। তাহলে যত সামনের দিকে যাচ্ছে, যত সামনের দিকে যাচ্ছে টেম্পারেচার যত বাড়াচ্ছি, দেখো ঢালের মান বেড়ে যাচ্ছে, ও তত বেশি উপরে উঠে যাচ্ছে, ও তত বেশি নিচের দিকে আগায় যাচ্ছে, আরো সামনে নিয়ে গেলাম, ও আরো অনেক বেশি উপরে উঠে গেছে, একদম চৌখা হয়ে উপরে উঠে গেছে, এইটা একদম চৌখা হয়ে মিশে যাইতে চাইছে। তো এরকম একটা সিচুয়েশন তৈরি করে। বা আয়তন গুলাও আপনি পরিবর্তন করতে পারেন চাইলে। আয়তনের পরিবর্তন করলে খেয়াল করেন, আয়তন যখন এরকম জায়গায় ছিল তখন গ্রাফের চেহারা হচ্ছে এরকম। তো আপনি যদি ভলিউম V1টা বৃদ্ধি করেন, আপনি যদি V1টা বৃদ্ধি করেন তখন দেখেন গ্রাফটা কি করতেছে, আবার ঢালটা নেমে আসতেছে, নেমে আসতেছে, ঢালটা নেমে আসতেছে। আবার মনে করেন আপনি গ্রাফটার ভলিউম কমায় দিলেন,
ভলিউম কমাই দিলে এরকম থাকতেছে। সো খেয়াল করেন বেসিক্যালি এটা ডিপেন্ড করে হচ্ছে সবগুলা চলকের উপর, ভলিউম কত আছে, প্রেসার কত আছে, টেম্পারেচার কত আছে এবং এনার্জি কতটুকু মানে অ্যাবজর্ব করতেছে, চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। প্রেসার কত আছে, ভলিউম কত আছে, টেম্পারেচার আমরা কত কত ধরছি হিট সোর্স এবং হিট সিঙ্কের, এবং লাস্ট নাম্বারটা হচ্ছে এনার্জি কতটুকু অ্যাবজর্ব করতেছে সেইটা। মোবাইলে দেখতে পারবি কিনা জানি না, আমি মোবাইলে কখনো ট্রাই করি নাই। কার্নো সাইকেল সিমুলেশন লিখে গুগলে সার্চ করলেই অনেক কিছু পেয়ে যাবা। তোমার যে কোনো টপিকে সিমুলেশন দেখতে ইচ্ছা হলে তুমি ওই গুগল ক্রোমে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে তুমি টপিকের নাম লিখে সিমুলেশন লিখে সার্চ দিলে এটা পেয়ে যাবা। এখানে আমি জাস্ট ইন্টারেক্টিভ দুইটা সাইট পাইছি, একটার নাম লার্ন চেম ই আর আরেকটার নাম হচ্ছে গ্যালিলিও অ্যান্ড আইনস্টাইন। এটা হচ্ছে গ্যালিলিও অ্যান্ড আইনস্টাইন, যেটাতে কার্নো ইঞ্জিনের এই আসা যাওয়া দেখাইলাম, গ্যালিলিও অ্যান্ড আইনস্টাইন। ঠিক আছে, আর এইটা হচ্ছে লার্ন চেম ই। দরকার নাই তোর এইসব সাইট মাইট মনে রাখার দরকার নাই, তুই যে কোনো টপিকের সিমুলেশন দেখতে চাইলে ওই টপিকের নাম লিখে গুগলে সার্চ করলেই সিমুলেশন চলে আসবে। ওকে, চলে আসি আমরা আমাদের সামনে আগাই। সামনে আগাই, এইটুকু কথাবার্তা হয়ে গেছে, এইটুকু কথাবার্তা হয়ে গেছে, চলেন অঙ্ক করি। চলেন অঙ্ক করি, অনেক তো সূত্র পড়লাম, চলেন আমরা এই সূত্র অনুযায়ী অঙ্ক করি। এবং শুরুতেই যে অঙ্কটা দেখতে পাচ্ছি এটা খুবই কমন এবং খুবই ইজি একটা অঙ্ক। কি বলছে, একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? কার্নো ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 1/6। তাইলে এইখান থেকে কি বলতে পারি, ইটা সমান সমান কত? ইটা সমান সমান হচ্ছে 1/6। তাহলে সো ইটা সমান যদি 1/6 হয়, তারপরে আপনাকে কি বলছে, গ্রাহকের তাপমাত্রা ব্লা 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 অনেক কিছু বলছে। সো ওইটা দেখার দরকার নাই, আমি এখান থেকে লিখি এই 1/6 সমান হচ্ছে 1/6 সমান হচ্ছে 1 - T2 ডিভাইডেড বাই T1। এখানে 100% দেওয়ার প্রয়োজন নাই, কারণ 100%-এর হিসাব এখানে হয়ে গেছে। এই 1/6 এর ভিতরে 100%-এর হিসাব হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে কি লিখতে পারবো, লিখতে পারবো হচ্ছে T2 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 - 1/6, বা এইখান থেকে লিখতে পারবো হচ্ছে T2 ডিভাইডেড বাই T1 সমান সমান হচ্ছে 5/6। সো এইখান থেকে এরকম একটা ইকুয়েশন পাইলাম, T2/T1 সমান কত? T2/T1 সমান হইলো 5/6। সো এটা হইলো 1 নম্বর সমীকরণ, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে আমি রাখলাম। আচ্ছা, ওকে, বের করে দাও। থ্যাংক ইউ। T2 আর T1 এর মান বসালে তো এক এক সময় এক এক মান আসবে। হ্যাঁ, কর্মদক্ষতা তাইলে এক এক সময়ে সর্বোচ্চ এক একটা ডিপেন্ড করবে তুমি T1 T2 পাল্টাচ্ছ কিনা। T1 T2 পাল্টে ফেললে তো আসলে কর্মদক্ষতা পাল্টে যাবে, বাট সর্বোচ্চ কর্মদক্ষতা 1 - T2/T1, সর্বোচ্চ কর্মদক্ষতা 1 - T2/T1। আমি ওইসব ভিখারিদের নাম বলি না, যেই সব ভিখারিরা এসে আবদার করে প্লিজ আমার নামটা পড়েন, পড়ি না, সরি, আই এম সরি। মাহিয়া সুলতানা, কি বুঝো নাই ভাইয়া? কোন জায়গাটা বুঝো নাই? মাত্র 3 লাইন লিখছি বোর্ডে, মাত্র 3টা লাইন লিখছি, কি বুঝেন নাই? সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করছি, দ্বিতীয় লাইন বুঝে নাই বলে। T2 - T1 কে এই পাশে আনছি, 1/6 কে ওই পাশে নিছি। ফাইজলামি করো আমার সাথে? আসো, তোমাকে বলছে গ্রাহকের তাপমাত্রা 65°C কমালে দক্ষতা 1/3 হয়। সো গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা 65°C বা 65 কেলভিন কমালে, দেখো পরিবর্তনের কথা বলা হচ্ছে, পরিবর্তন, পরিবর্তনের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াসে 10 ডিগ্রি পরিবর্তন আর কেলভিন স্কেলে 10 কেলভিন পরিবর্তন একই কথা।
তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিনের জন্য একই। তাপমাত্রা একই না, তাপমাত্রার পরিবর্তনটা একই। তাপমাত্রার পরিবর্তনটা একই। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো? এইখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে গ্রাহকের তাপমাত্রা হয়, গ্রাহকের তাপমাত্রা সমান কি লিখা যাবে? গ্রাহকের তাপমাত্রা সমান লিখা যাবে হচ্ছে T2 মাইনাস 65। গ্রাহকের তাপমাত্রা কি? গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2 মাইনাস 65। এই ক্ষেত্রে কর্মদক্ষতা ইটা প্রাইম সমান কি? ইটা প্রাইম সমান হচ্ছে 1/3। ইটা প্রাইম সমান কি পাইলাম? ইটা প্রাইম সমান পাইলাম হচ্ছে 1/3। তাহলে এইবার আসেন এই সূত্রটাকে নিয়ে আরেকটু কাজ করি, দলাই মালাই করি, তাইলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ইটা প্রাইম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 মাইনাস 65 ডিভাইডেড বাই T1, বা এইখান থেকে ইটা প্রাইম সমান সমান হচ্ছে এই নর্মাল বীজগণিত 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 65 ডিভাইডেড বাই T1, বা এইখান থেকে ইটা প্রাইমের মান চাইলে বসাই দিতে পারি। ইটা প্রাইমের মান 1/3 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1। T2/T1 এর একটা মান ছিল 5/6, T2/T1 এর মান হচ্ছে 5/6, বসায় দিলাম 5/6 প্লাস এইখান থেকে 65 ডিভাইডেড বাই T1, বা এইখান থেকে আমি যদি 65/T1 এর মান বাইর করতে চাই, 65/T1 সমান সমান কি আসবে? সমান সমান আসবে হচ্ছে 1/3 মাইনাস 1 প্লাস 5/6। 1/3 মাইনাস 1 প্লাস 5/6 পাইলাম আমরা। আচ্ছা, সামনে আগাই। সামনে যদি আমরা আগায় যাই তাহলে এখান থেকে লিখতে পারবো বা 65 ডিভাইডেড বাই T1, 65 ডিভাইডেড বাই T1 সমান সমান হচ্ছে লসাগু করি। লসাগু যদি করে ফেলি তাহলে লসাগু করলে আসবে হচ্ছে 6, এইখানে আসবে হচ্ছে 1, এখানে আসবে হচ্ছে 2, 2 মাইনাস 6 প্লাস 5, দ্যাট মিনস আসবে হচ্ছে 7 মাইনাস 6, দ্যাট মিনস আসবে হচ্ছে 1/6, বা এইখান থেকে T1 সমান কত আসবে? T1 সমান আসবে 65 ইন্টু 6, বা এইখান থেকে T1 সমান কত লিখা যাবে? 6 6 36, 360, 5 6 30, 380। ওটা 380 হয় না? 65 ইন্টু 6 390। ছি জিমি। সো T1 সমান কত? T1 সমান হচ্ছে 390 কেলভিন। সো এইখান থেকে আমরা একটা অ্যান্সার পাইলাম, T1 সমান 390 কেলভিন। আর 1 নাম্বার ইকুয়েশনের কাছে যদি চলে আসি, 1 নাম্বার ইকুয়েশনের কাছে যদি চলে আসি তাহলে এখান থেকে T2 এর মান পাবো। T2 সমান কি হবে? T2 সমান হবে হচ্ছে 5/6 ইন্টু 390 কেলভিন, বা এইখান থেকে ডিভাইডেড বাই 6 ইন্টু 5 করলে আসা হচ্ছে 325, বা T2 সমান কত? T2 সমান হচ্ছে 325 কেলভিন। 325 কেলভিন। সো এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা হচ্ছে একটা অ্যান্সার, এইটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা অ্যান্সার। আচ্ছা, সাবাস। গ্রাহকের তাপমাত্রা না, 65 ডিগ্রি সেলসিয়াস কমাইতে বলছে সাদিদা তানজুর। আমার কথা শোনো, 65 ডিগ্রি সেলসিয়াস কমাইতে বলছে। 65 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন যেই কথা, 65 কেলভিন পরিবর্তন একই কথা। 65 ডিগ্রি সেলসিয়াস কমানো যেই কথা, 65 কেলভিন পরিবর্তন একই কথা। 65 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন, দেখো পরিবর্তন বলছি, তাপমাত্রা বলি নাই, ইজ ইকুয়ালস টু হচ্ছে 65 কেলভিন পরিবর্তন। পরিবর্তনের ক্ষেত্রে এই দুইটা টার্ম একই, বা এই দুইটা রাশির ক্ষেত্রে মোট
চেহারাটা একই থাকে, পরিবর্তনের ক্ষেত্রে মোট চেহারা একই থাকে, পরিবর্তনের মান সেম হয়। 390, 325, হ্যাঁ ঠিক আছে। আর কারো কোনো কোয়েরি, কথা জিজ্ঞাসা নাকি সবাই বুঝতে পারছেন? ও না, এই তো 5-10 মিনিট। আচ্ছা, আসি আমরা আরেকটা অঙ্ক সলভ করি। কখন 10:30 বেজে গেছে টেরও পাইলাম না। আচ্ছা, কি বলছে খেয়াল করো, 167°C এবং 37°C উষ্ণতা দ্বয়ের মধ্যে, তাহলে 167 হচ্ছে এটার করসপন্ডিং ভ্যালু হচ্ছে T1, তাহলে T1 সমান কত? T1 সমান হচ্ছে 167 প্লাস 273 কেলভিন, বা এইখান থেকে T1 এর মান পাবো T2 সমান আসবে হচ্ছে 37 প্লাস 273 কেলভিন, এইটা হবে হচ্ছে 310 কেলভিন। আর ওইটা কত হবে রে? 6 দুগুণে 12, আর একে 13, আর একে 14, 440 হয় নাকি এখানে? 440 হয় মনে হচ্ছে। 167 যোগ অঙ্ক পারি না আমি, ছি। 440 কি মজা, 440 কেলভিন। ওকে ফাইন। তাহলে দুইটা টেম্পারেচার দেওয়া আছে, আপনাকে বলছে একটা কার্নো ইঞ্জিন 2 × 10⁴ ক্যালোরি তাপ শক্তি সরবরাহ করা হয়েছে, তাইলে শোষিত তাপ শক্তি সমান কত? শোষিত তাপ শক্তি সমান হচ্ছে 2 × 10⁴ ক্যালোরি, 2 × 10⁴ ক্যালোরি। আপনাকে বাইর করতে বলছে ওয়ার্ক ডান সমান কত। সো ওয়ার্ক ডান মানে হচ্ছে Q1 মাইনাস Q2 সমান কত। সো Q1 মাইনাস Q2 বাইর করার জন্য আপনাকে অবশ্যই আগে Q2 এর মানটা কত সেটা জানা লাগবে। সো Q2 এর মানটা আমরা কিভাবে পাইতে পারি? আমরা জানি Q2 ডিভাইডেড বাই Q1 ইজ ইকুয়ালস টু হচ্ছে T2 ডিভাইডেড বাই T1। কেন? যেহেতু কার্নো ইঞ্জিন বলে দিছে, সো তাপমাত্রা এবং তাপ শক্তির অনুপাত ধ্রুব থাকবে। যেহেতু কার্নো ইঞ্জিন, তাই Q2/Q1 সমান T2/T1, বা এইখান থেকে Q2 সমান সমান হচ্ছে T2/T1 ইন্টু হচ্ছে Q1। T2 এর মান কত? T2 এর মান হচ্ছে 310, T1 এর মান কত? 440, ইন্টু Q1 কত? Q1 হচ্ছে 2 × 10⁴ ক্যালোরি। তাহলে এইখান থেকে আমরা কি পাইছি? এইখান থেকে আমরা পাইছি হচ্ছে 310 ডিভাইডেড বাই 440 ইন্টু 2 × 10⁴ ক্যালোরি করলে আসে হচ্ছে 14090, 14090.91 ক্যালোরি। তো এইখান থেকে আমরা Q2 এর মানটা কত? Q2 এর মানটা আমরা বের করে ফেলতে পারছি। সুতরাং ওয়ার্ক ডান সমান কি হবে? ওয়ার্ক ডান সমান হবে হচ্ছে Q1 মাইনাস Q2, বিয়োগ করলে যা আসবে সেইটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, চাইলে আপনি জুলে কনভার্ট করতেই পারেন, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1 ক্যালোরি সমান কি? 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুলস। 1 ক্যালোরি সমান 4.2 জুলস। তো আপনি চাইলে ক্যালোরি থেকে জুলে কনভার্ট করতে পারেন, কোনো ক্ষতি নাই, বরং ভালো। স্যার খুশি হইতে পারে যে ছেলেটা একটা এক্সট্রা কাজ করছে, মেয়েটা একটা ভালো লাইন লিখছে, খুশি হইতে পারে, 2 নাম্বার বাড়াই দিতে পারে। বুঝতে পারছেন? ওকে ফাইন। সো হ্যাঁ, এখন আপনি Q1 এর মান জানেন, Q1 থেকে Q2 বিয়োগ করে দিবেন, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে? আগের ম্যাথটাই ইটার ক্ষেত্রে দেওয়া লাগবে না। কেন ইটার ক্ষেত্রে দেওয়া লাগবে না? কারণ আপনাকে যখন বলে দিছে এফিসিয়েন্সির মান 1/6, সো এটা বেসিক্যালি একটা পার্সেন্টেজ করেই আসছে। 1/6 করলে আসে হচ্ছে কত? বেসিক্যালি এরকম একটা ভ্যালু আসে আর কি। 16 পয়েন্ট, এটাকে 100 মারি, মানে 16.67%।
ইটা সমান কি আগের অঙ্কে, এটা আগের অঙ্কের হিসাব লিখতেছি, আমাকে দেখাও যাচ্ছে না বোধহয়। ইটা সমান ছিল হচ্ছে 16.67%। সো এইটাকে আমরা ভাঙায় লিখছি হচ্ছে 1/6। সো পার্সেন্টের হিসাব আসলে হয়ে গেছে, পার্সেন্টের হিসাব হয়ে গেছে, এই জন্য আলাদা করে আর পার্সেন্ট লেখা লাগবে না। ঠিক আছে ভাইয়া শাহরিয়ার, আপনি কেমন চিকন হয়ে গেছেন? সত্যি আমি চিকন হয়ে গেছি? ট্যান 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 বিশ্বাস কর ভাই, অনেক চেষ্টা করতেছি, দিনে 2 বেলা করে খাচ্ছি, তাও ওজন কমতেছে না। এগুলো আসবে পরীক্ষায়? হ্যাঁ, কি এত দুষ্টামি কি? যেটা বেশি, যেটা বড় সেটা হবে T1। উৎসের তাপমাত্রা সবসময় বড় হবে, উৎসের তাপমাত্রা সবসময় বড় হবে। T1 T2 এর মান পরিবর্তন হলো কেন? কোথায় পরিবর্তন হইছে? কোথায় পরিবর্তন হইছে বলেন? কোন জায়গা পরিবর্তন হইছে একটু আমি এই অঙ্কে তো কোথাও পরিবর্তন হয় নাই বস। আগের অঙ্কে আমরা পরিবর্তন করছিলাম, ওইটা কোয়েশ্চেনের কন্ডিশনে বলা ছিল, কোয়েশ্চেনের কন্ডিশনে বলা ছিল। শুভ ভাই বলছে আপনি 120 কেজি, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। আমি চাই না সেঞ্চুরি, আমি করতেই চাই না। কর্মদক্ষতার কোনো একক নাই, আমরা কর্মদক্ষতাকে শতকরা হিসেবে প্রকাশ করি, কর্মদক্ষতাকে আমরা শতকরা হিসেবে প্রকাশ করি। এই নাও হোমওয়ার্ক একটা, হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবা, আমাদের Q2 এর পেইড গ্রুপে, Q2 এর পেইড গ্রুপে হোমওয়ার্ক করে পোস্ট করবা, আমারে ট্যাগ দিবা, আমি দেখে বলে দিব ঠিক হয়েছে ভুল হয়েছে। আর বই থেকে প্র্যাকটিস করবা, হোমওয়ার্ক করে পোস্ট দিতে বলাটা আসলে এক ধরনের কার্টিসি, বুঝছিস? মানে তোকে বলা যে পড় পড়, বাট তুই এতটা কেন তোর দৈন্য দশা হবে? এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, এতটা কেন তোর দৈন্য দশা হবে যে ভাইয়া না বললে, ভাইয়া প্র্যাকটিস করতে না বললে তুই করবি না? প্র্যাকটিস তো তোর নিজের গরজে করা উচিত, প্র্যাকটিস তো তোর নিজের গরজে করা উচিত। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। এরপরে কি আছে? এরপরে আরো একটা দেখতে পাচ্ছি, এরপরে আরো একটা দেখতে পাচ্ছি, এইটা আসবে হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 3। রেফ্রিজারেটর রাখ পর্যন্ত আমাদের থাকুক, এই পর্যন্ত আমরা পড়লাম, এই হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 4। তো এই 4টা হোমওয়ার্ক সবাই করবেন, 4টা হোমওয়ার্ক সবাই করে গ্রুপে সাবমিট করবেন, জমা দিবেন, ইনশাল্লাহ আমি দেখে আপনাদের কাছে গেট ব্যাক করব। কারো কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা থাকলে ওইটা জিজ্ঞেস করেন, বইলেন। এবং লাস্টে একটু ভালো কথা বলে শেষ করি। জশুয়া জে মেরিন, জশুয়া জে, জশুয়া জে ও ও আমার জাত বোন ছিল নাকি জাত ভাই ছিল, আল্লাহ মালুম, নাম দেখে বলাও কঠিন, হি না সি ছিল। তো ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের চলার পথে জীবনে অনেক সময় অনেক চ্যালেঞ্জ ফেস করি। এই যে পড়তে কষ্ট লাগে, মানে কেন ফিজিক্স পড়তে হয়, ফিজিক্স পড়া এত কষ্ট, মানে এসব মাথার মধ্যে ঘুরে না? তো এই যে চ্যালেঞ্জ গুলো আসতেছে, এই চ্যালেঞ্জ গুলোই আসলে আমার লাইফকে মিনিংফুল করে। আমি যখন আসলে চ্যালেঞ্জ গুলাকে ওভারকাম করতে পারি, সেইটা আমার লাইফকে অনেক বেশি মিনিংফুল করে। সো চ্যালেঞ্জ অবভিয়াসলি জীবনে থাকবেই। চ্যালেঞ্জকে কখনো এমন ভাবে নেওয়া যাবে না যে হায় আল্লাহ কেন এত চ্যালেঞ্জ, আমি মানতে পারতেছি না, এরকম কখনো চিন্তা করা যাবে না। চ্যালেঞ্জটাকে সবসময় মনে করতে হবে দিস ইজ এ পার্ট অফ লাইফ। যদি চ্যালেঞ্জ না থাকে, যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, তাহলে জীবনের আলটিমেটলি কোনো ভ্যালু নাই। ধরেন কোনো একটা বস্তু এইখান থেকে শুরু হয়েছে, ধরে নিলাম এইটা একটা এ বিন্দু, এটার অনেক সিমুলেশন আছে, আমি একদিন চেষ্টা করব তোদেরকে দেখাইতে। ধর একটা বস্তু এরকম সোজা এ থেকে বিতে গেছে, এই হচ্ছে একটা বস্তু সোজা এরকম এ থেকে বিতে গেছে, আর আরেকটা বস্তু মনে কর এর নিচে নামছে এরকম ঢেউ খেলাইতে খেলাইতে এ থেকে বিতে গেছে। দেখা গেছে এই বস্তুটা যেটা এরকম আপস এন্ড ডাউনের ভিতর দিয়ে গেছে, যেটা আপস এন্ড ডাউনের ভিতর দিয়ে গেছে, সেইটা এরকম উপর নিচ উঠে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। শিখোতে অ্যাডমিশনের কোচিং অফলাইনে করা যাবে, আহ এভাবে এখন বলা মুশকিল, এভাবে বলা মুশকিল। দেখেন আপনাদের সময় আসতে আসতে শিখো হয়তো বা অফলাইনে অ্যাডমিশনের কোর্স চালাই দিতে পারে, আমি জানি না। বাট আহ আজকের তারিখে শিখর অফলাইনে কোনো ক্লাস হচ্ছে না। শিখর ফার্ম গেটে একটা এক্সাম ব্যাচ আছে, তো এক্সাম ব্যাচে
আপনি ভর্তি হইলে ফার্মগেট ব্রাঞ্চে, আপনি যদি ঢাকায় থাকেন তখন আসলে টিচারদের সাথে দেখা হবে, ভাইয়াদের সাথে দেখা হবে, ক্লাস করবেন, পড়ালেখা করবেন, একটা এনভায়রনমেন্ট থাকবে আরকি। বাট পুরোদমে অ্যাডমিশনের কোচিং অফলাইনে হবে কিনা সেইটার ব্যাপারে এখনো জানি নাই। দ্যাটস অল। দ্যাটস অল বাচ্চা লোক। আজকের মতো শেষ করি এখানে। ১০ মিনিট টাইম বেশি নিলাম। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি রেফ্রিজারেটর এবং এনট্রপির পরিবর্তন এই ২ টা একসাথে পড়ে চ্যাপ্টার ক্লোজ করব। হেঁচকি উঠতেছে কেন? দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।